রক্ত দিয়া বানাইছি ঘর, দিল্লি দেখায় পানির ডর। তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায়ে রাখবো মনে যে ছুঁইছে পোলার লাশ। কওমি তরুণ দাঁড়ায়া ছিল কারবালারি ফোরাতে, শাহাদাতের আগুন দিয়া খুনির আরশ পোড়াতে। আপনার লেখালেখির জার্নিটা একটু আমাদেরকে শেয়ার করেন। লেখালেখিটা কিভাবে শুরু হলো? আপনি যেমন ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, আরও জিনিস লাগে, আপনি তেমন একটা কবিও লাগে। যে সোসাইটির কবি নাই বুঝছেন, সে সোসাইটি আসলে খুবই এতিম। আমার একটা কবিতা ক্লাস 7-এ পাঠ্য, মানে আমার বয়সে এটা আমার জন্য খুবই তো একটা কি বলে একটা হিস্টোরিক্যাল ব্যাপার। চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে, কত রক্ত লাইগা আছে বাংলাদেশের সিথিতে। আরিফ আজাদের কোনো প্রভাব বাংলাদেশের সাহিত্যে পড়বেই না, ইম্পসিবল। আমরা যে বাংলাটা লিখি এটা কোনো না কোনো কারণে কলকাতার ফোর্ট উইলিয়ামের লিগেসি, এটা আমাদের না আসলে। জুলাই সনদটা যদি আপনি কোনো কারণে এই দেশের মানুষের ভাষায় লিখতে পারতেন, আপনার কালচার আগায় যেত। আল্লাহ রাসূলকে নিয়ে একটা দীর্ঘ কবিতা লিখছিলাম, এটা নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি কবি হাসান রুবায়েত। অনুষ্ঠানের পক্ষ থেকে কবিকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কবিতা লিখছেন এবং কবিতা নিয়ে কাজ করছেন। পাশাপাশি আপনি বিভিন্ন ভিনদেশি সাহিত্য অনুবাদ করছেন। বিশেষত ইংরেজি ভাষা থেকে আপনি জি। অনুবাদ কর্ম পরিচালনা করছেন। আপনার কবিতা ইতোমধ্যে আমাদের দেশের ৭ম শ্রেণীর পাঠ্য বইতেও স্থান পেয়েছে, আমরা যেমনটা দেখেছি। এর বাইরে আপনি বাংলা একাডেমি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে একাডেমি আর বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজ করছেন। বাংলা সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে কাজ করছেন। সঙ্গত কারণেই আপনাকে নিয়ে পাঠক মহলে একটা আগ্রহ তৈরি হয়েছে, আগ্রহ আছে। বিশেষত ৫ই আগস্টে আমরা দেখেছি যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবেও আপনার কবিতা আমাদের তরুণ প্রজন্মকে সাহস জুগিয়েছে। সো আমরা আপনার জীবন সম্পর্কে একটু জানতে চাই, আপনার লেখালেখি নিয়ে জানতে চাই এবং আমরা জানতে চাই যে কালচার, আমাদের বাংলাদেশে যে কালচার গঠিত, যে বাংলাদেশ এবং আমাদের এই কন্টিনেন্ট যেই কালচারকে লালন করে, ধারণ করে, সেই কালচার সম্পর্কে আপনি কী মনোভাব পোষণ করেন? আনুষঙ্গিক নানা বিষয়ে কথা আসলে জানতে চাইব। শুরু করতে চাই আপনার ছোটবেলা দিয়ে। আপনি কোথায় বড় হয়েছেন? থ্যাংক ইউ ইনোভা টক্স এবং আপনাকে। আমার জন্ম হচ্ছে বগুড়ায়। আচ্ছা। বগুড়া সোনাতলা নামে একটা থানা আছে। এটা সম্ভবত বগুড়া ১ আসন, যেহেতু এখন ভোটের মৌসুম, জানান আসনটাও বললাম আর কি। তো মানে কবিরাও তাহলে ভোটের খোঁজ খবর রাখে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো মাছ মোর পলিটিক্যাল। হ্যাঁ, আচ্ছা। সো আমি তো এগুলো খোঁজ খবর রাখবই। তো বিষয়টা হচ্ছে ওই সোনাতলা থানার একদম পূবে পশ্চিম তেকেনি নামে একটা গ্রামে আমার জন্ম। আমার বাপ-দাদারা মূলত এই গ্রামে, তাদের মানে জন্ম না, তারা এর থেকে আরেকটু দূরে আপনার যমুনা নদীর কাছে সরুলিয়া নামে একটা গ্রামে তাদের জন্ম আর কি। তাদের পুরো মানে ফ্যামিলি বংশটা ওখানেই ছিল। পরে নদী ভাঙনের ফলে আসলে এরা যখন এই পশ্চিম তেকানিতে আসে, এরপরে হচ্ছে আমার জন্ম আর কি। সো ওই অর্থে বলতে পারেন যে আমরা আসলে নদী ভাঙা ফ্যামিলির মানুষ আর কি। আচ্ছা। তো জন্ম আমার ওখানেই। পরে হচ্ছে আমার আমার বাবা উনি রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার। তো এরপরে হচ্ছে আব্বু চলে আসে ইয়েতে বগুড়ায়, শহরের একটু মানে শহরের পাশে, মূল শহরে না। তো সেখানে হচ্ছে আমার বাবা ওখানে প্র্যাকটিস করতেন হোমিওপ্যাথিক ডাক্তারি আর কি। তো এইটা আমার এই গ্রামের নাম হলো ধরমপুর। মূলত আমার হচ্ছে স্কুল, যেটা মানে স্মৃতি যে মানুষের তৈরি হয়, বাচ্চাদের যে স্মৃতি তৈরি হয়, তার যে ওই শৈশবটা মূলত আমার হচ্ছে ধরমপুরেই কাটছে ক্লাস 3 পর্যন্ত। আচ্ছা। এরপরে আমি মানে আমাদের ফ্যামিলির কোনো একটা প্রবলেমের কারণে আব্বু, আম্মা, তারপরে হচ্ছে আমরা 3 ভাই বোন। আমি মেজো, আমার বড় ভাই আর ছোট বোন। বড় ভাই এবং ছোট বোন, তারপরে আম্মা, আব্বু এরা গ্রামে আমার দাদার বাড়ি, মানে যেখানে
পশ্চিম টাকানিতে চলে যান। আর আমাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজশাহীতে আমার বড় চাচার বাসায়। আপনার হাই স্কুলটা রাজশাহীতে ছিল? হাই স্কুলও ঠিক না, তো তারা আসলে মনে করতেন যে এর যেহেতু মাথা ভালো, তো গ্রামে না নিয়ে গিয়ে ধরেন রাজশাহীতে পাঠানো হলো। ওইখানে আসলে আমি 4-5 কমপ্লিট করছি রাজশাহীতে। এই স্কুলটা কোথায়? এরপরে হচ্ছে আমি আবার গ্রামে ফিরে আসি, মানে পশ্চিম টাকানিতে। আমার গ্রামের নাম মূলত তালতলা। তো মানে তালতলা বললে আমার যে লোকেশনটা এটা চিনতে সুবিধা হয় আর কি। তো তালতলায় ফিরে আসি আমি। তো এইটা আসলে যেটা হয়েছে যে আমার দাদু, মানে আমার যে দাদা, আমরা দাদু বলি আর কি, আমার দাদু মানে উনি একটা নিয়ত করছিলেন যে আমি যখন আমার মার পেটে তখনই নিয়ত করছিলেন যে তাকে মাদ্রাসায় পড়াবে আর কি আমাকে। আচ্ছা। কারণটা হচ্ছে আমাদের ফ্যামিলিটা বাংলাদেশের যে মিডল ক্লাস ধরেন এডুকেটেড যে ফ্যামিলি, এটার একটা আদর্শ ফ্যামিলি আর কি। ধরেন আমাদের ফ্যামিলিতে বড় ছোট মাঝারি সব ধরনের সরকারি চাকরিজীবী ছিলেন তখনও। তো আমার দাদা আসলে ফিল করতেন, আমার দাদার ব্যাপারে একটু বলি, খুব ইম্পর্ট্যান্ট আমার দাদার ক্যারেক্টারটা আমার লাইফে। মানে উনি আমাকে নানান সময় আসলে নানানভাবে ইন্সপায়ার করতেন। তো সেটা কীরকম যে উনি আসলে মূলত উনি ইংরেজি টিচার ছিলেন। উনি আসলে বেশ কিছুদিন উনি টিচিং প্রফেশনে ছিলেন আসামে। এখান থেকে উনি গেছিলেন আসামে। আমার বড় ফুপুর জন্ম আসামে। আমার দাদি এবং দাদা দুজনই আসামে ছিলেন বেশ কিছুদিন, পরে আবার ফিরে আসেন আর কি। তো মানে এটার সাথে দেশভাগ বা পার্টিশন মাইগ্রেশনের কোনো মানে সম্পর্ক সম্ভবত নাই। কারণ ওইখানে হচ্ছে আসামে আমার দাদার কোনো এক বোনের বিয়ে হয়েছিল আর কি। তো সেইখানে সম্ভবত ওনারা একটা চাকরির ব্যবস্থা করছিলেন। তো আমার দাদা তো তিনি আসলে ফিল করছিলেন যে ফ্যামিলিতে সব ধরনের মানুষই আছে, শুধুমাত্র আলেম নাই। আচ্ছা, এটা আমার দাদার একটা ইয়ে ছিল আর কি। তো পরে আমার মায়ের পেটে থাকাকালীন উনি বলছিলেন যে যদি ছেলে হয় তাহলে মাদ্রাসায় পড়াবো। তো ক্লাস 5 শেষ করে আসার পরে তারা আসলে আমাকে পাঠিয়ে দিলেন ঢাকার যাত্রাবাড়িতে। আমার মাদ্রাসা নাম হলো যাত্রাবাড়িতে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া। এটা আহলে হাদিসদের একটা মাদ্রাসা। সো আমার ফ্যামিলি আসলে মূলত আহলে হাদিস। এখন এই মাদ্রাসায় আমি 4 বছর পড়ছি, আপনার হেদায়েতুন নাহু পর্যন্ত। যদিও এখন আমার এসব কিছু মনে নাই। হ্যাঁ, আচ্ছা, মানে কমই সিলেবাস। হ্যাঁ, হেদায়েতুন নাহু পর্যন্ত আমি পড়ছি। হেদায়েতুন নাহুতে পড়ার পরে আমার একটা সময় মনে হলো যে সম্ভবত এই পড়াশোনা করে আসলে আমার খুব একটা লাভ হবে না। তো বা আমি কী করবো? হ্যাঁ, এবং ওই সময় আমাদের মাদ্রাসায় হচ্ছে একটা মানে মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া, যেটা এই মাদ্রাসায় বিশাল লাইব্রেরি ছিল, মেবি এখনও আছে। এই লাইব্রেরিতে প্রচুর আরবি বই, যেহেতু এই মাদ্রাসা হচ্ছে আপনার মদিনা ইসলামিক ইউনিভার্সিটির যে সিলেবাস বা কী জানি বলে একটা শব্দ, আরবি শব্দ মোয়াদেলা বা এরকম কিছু একটা, এটা মানে ওটার সঙ্গে ইয়ে ছিল আর কি। তো যার কারণে এখানে আসলে মানে আপনার পড়াশোনাটা ওই লেভেলের পড়াশোনাটা হইতো আর কি, যে এরা যেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করতে পারে। এখান থেকে যায় আসলে? হ্যাঁ, প্রতি বছর মানে কি পরিমাণ? এখানে আমি যখন যেটা জানতাম আর কি, আমি আসলে 98 বা 99-এ আমি ওখান থেকে চলে আসছি। 98 বা 99, হ্যাঁ এরকম, মানে সাল ভুল হতে পারে, 1-2 বছর। প্রতি বছর আমি সেই সময় যখন জানতাম 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন, কোনোবার 11-12 জনও গেছে। আপনি 99-এ যে চলে আসলেন, এরপরে আর কখনো ওই মাদ্রাসায়? না, আমি যাইনি আর কখনো। তো এটা যেটা হয়েছে যে ওই মাদ্রাসায় বিশাল লাইব্রেরি, ওখানে আরবি বইয়ের পরিমাণ খুব বেশি। একটা আলমারি ছিল যেটা শুধুমাত্র বাংলা সাহিত্যের বইপত্র ছিল আর কি। আচ্ছা, আহলে হাদিসের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, আহলে হাদিসের মধ্যে তো অনেকগুলো ধারা ভাগ আছে আসলে, আমরা যেমনটা জানি। তো এই প্রতিষ্ঠানগুলোতে তারা আসলে কওমি নিসাবকে ফলো করে? আমার তো যেটা আমি পড়ছি আর কি, যেটা আপনি নিজেই হ্যাঁ, না এটা তো কওমি, হ্যাঁ। কিন্তু এটা আসলে সম্ভবত দেওবন্দের যে আপনার যে ঘরানাটা, যে সিলেবাসটা, এটা না। আচ্ছা, এটা দেওবন্দের সিলেবাস না, আমি যেটুকু জানি আর কি। কারণ আমার এই কথাগুলোর উপর আসলে খুব বেশি মানে ডিপেন্ড করা খুব মুশকিল, যেহেতু আমি আসলে অনেক আগে চলে আসছি। আমি এখন যেটুকু বুঝছি আর কি, যে দেওবন্দের যে সিলেবাস আর এখানকার সিলেবাস আসলে যদিও দুটোই কমই মাদ্রাসা, বাট মানে মোরলেস কিছু একটা এখানে কম বেশি আছে। হ্যাঁ, কিন্তু আমার ধারণা কাছাকাছি সিলেবাসই আসলে। আচ্ছা, এরপর হেদায়েতুন নাহু পড়ে আমি এরপরে হচ্ছে আমি মানে যে কারণে ওই কথাটা তুললাম,
ওইখানে হচ্ছে একটা ছোট আলমারি ছিল, যে আলমারিতে তখন প্রচুর বাংলা বই ছিল। মূলত আমি আসলে ওটা দ্বারা খুবই আকৃষ্ট হই আর কি। এবং ওই সময় আমি প্রচুর পড়াশোনা করি, মানে ওই ছোটো বয়সেই প্রচুর, মানে আসলে ধরেন আমি ছোটোবেলা থেকে হচ্ছে ইচড়া পাকা টাইপের আর কি, যে এই মানে এই তাক ওই তাক, এই শেলফ ওই শেলফ, এগুলো আমি ঘুরে বেড়াতাম। তো ওইখানে থাকতে আমার কেন জানি তখন মনে হয়েছে যে খুব সম্ভবত আমার আসলে এই লাইনে আসলে পড়াশোনা আমার জন্য খুব একটা মানে স্যুট করতেছে না আমাকে। তখন আমি হচ্ছে 2-3 মাসের জন্য তামিলনাড়ুতে ভর্তি হয়েছিলাম। যাত্রাবাড়ির সাথে হ্যাঁ, ওই যে যেটা মীর হাজিরবাগ মেইন ক্যাম্পাস। ওইখানে গিয়েও আমি আসলে একটা অন্য প্রবলেমে পড়লাম। সেটা হলো যে আমি ভর্তি হলাম মেবি ক্লাস 8-এ। তো যেটা আমি তখন দেখতেছি যে ওইখানে হচ্ছে আপনার যে সিলেবাসটা, এটা আসলে আলিয়ার সিলেবাস, বাট এই সিলেবাসটা আসলে স্কুলের সিলেবাসের সাথে এর বেশ একটা পার্থক্য আছে। মানে তখন 9-10-এ যেটা হইতো, আমার টার্গেট ছিল কিন্তু মূলত আসলে সায়েন্স পড়া। মানে আমি যে মাদ্রাসা থেকে বের হচ্ছি, এটার মূল ইচ্ছাই ছিল আসলে মূলত আপনার সায়েন্সটা পড়া আসলে। তো ওইখানে গিয়ে যখন আমি দেখতেছি যে সায়েন্সের এদের সিলেবাসের সাথে আসলে স্কুলের সিলেবাসের 8 দিন পার্থক্য। কীরকম, তখন বাংলা ছিল হচ্ছে আপনার সম্ভবত SSC ইন্টারমিডিয়েট, মানে দাখিল এবং আলিম মিলে সম্ভবত 200 মার্কস, পরে তো এটা 400 মার্কস হয়েছে। তো তারপর ফিজিক্স আমি দেখছি যে এটা খুবই ছোট সিলেবাস, বাট ঝামেলাপূর্ণ। তখন আমি আমার আব্বুকে চিঠি লিখে আমি আসলে এখানে চলে আসি, যে যদি আমি আসলে এগুলোই পড়ি তাহলে আসলে আমার স্পেশালি এগুলোই পড়া উচিত। হ্যাঁ, পরে ওইখান থেকে আমি সরাসরি এসে বগুড়া পুলিশ লাইনে আমি ভর্তি পরীক্ষা দিই। ভর্তি পরীক্ষায় আমি ফার্স্টও হয়েছিলাম। তো ভর্তি পরীক্ষা পুলিশ লাইনে দিয়ে এরপরে হচ্ছে আমি আমার 9-10 বগুড়া পুলিশ লাইন্স, ইন্টারমিডিয়েট হচ্ছে আপনার বগুড়া আজিলা কলেজ। আচ্ছা, এই হচ্ছে আমার স্কুল কলেজ এবং এই জার্নিটা আর কি। ইউনিভার্সিটিতে আমি প্রথমে ছিলাম আপনার শাহজালাল ইউনিভার্সিটিতে ফিজিক্সে। ওখানে আমি কিছুদিন পড়ছি, কিন্তু আমার এক বন্ধু আমাকে বললো যে তুমি ক্লাসে যেরকম কথাবার্তা বলো তাতে তো তোমার আসলে এখানে পড়ার কথা, তোমার পড়া উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তখন আমাদের সময় সেকেন্ড টাইম ছিল। তো পরে ওর প্ররোচনায় আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিই, দিয়ে পরে ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্সে ছিলাম আমি। আচ্ছা, কোন সেশনে ছিলেন? আমি 9-10 সেশন। ওকে, অনার্স এবং মাস্টার্স দুটো ওখান থেকে? আমি মাস্টার্স কমপ্লিট করিনি আর কি, ওখানে থেকে আমি পরে চলে আসছি। তো ধরেন যে এই হচ্ছে মোটামুটি মানে আমার হচ্ছে আপনার পড়াশোনা এবং ঘোরাফেরা জার্নিটা বেশ ইন্টারেস্টিং আর কি, যে আমি আসলে বিভিন্ন জায়গায় ছিলাম। আপনার লেখালেখির জার্নিটা একটু আমাদেরকে শেয়ার করেন। লেখালেখিটা কিভাবে শুরু হলো? এটা বাংলাদেশের বা দুনিয়ার 8-10টা বাচ্চাদের মতোই আসলে। ধরেন ছোটোবেলায় আমি যখন মানে ধরমপুরে, তখন হচ্ছে নজরুল রবীন্দ্রনাথের যে কবিতা আমরা যে ধরেন ছোটো ক্লাসে পড়তাম আর কি, এগুলো পড়ে এক ধরনের ধরেন ওই রিদমটা বা ওই টোনটা হচ্ছে আমার খুব ইয়ে করতো। তখন থেকেই মূলত আমি এই মানে ঝোঁকটা আমার ছিল। মাদ্রাসায় যখন আমি মাদ্রাসা আরাবিয়াতে, তখন আমার লেখা দৈনিক ইনকিলাবে বাচ্চাদের বা শিশুদের যে পাতায় সেখানে নিয়মিত ছাপা হচ্ছিল। কারণ তখন আমি হচ্ছে লেখা পাঠাইতাম ওদেরকে। মানে আপনি যখন নাহমির অথবা হিদায়াতুন তো আমি নাহমিনের আগেরই ঘটনা এটা, মানে মিজান মুন সাহেবের নাহমিরের দিকেই মনে হয় ঘটনাটা ঘটছে আর কি, হিদায়াতুন নাহুতে না, নাহমিরের দিকেই যখন আমি তখন আমাদের মাদ্রাসায় হচ্ছে আপনার ইনকিলাব পত্রিকা রাখতো। বাইরে আপনার বিশাল 2টা দেয়াল ছিল, সেখানে 2টা পত্রিকা পিট করে লাগানো হতো। ইনকিলাব তো মাদ্রাসার শিক্ষার্থীদের টাকায় প্রতিষ্ঠিত একটা পত্রিকা, এটা বলা হয়, এবং এই কারণে মাদ্রাসাগুলোতে আগে ইনকিলাব রাখা হতো। বাট সেটা অবশ্যই আমি জানতাম না তখন, বা এখনও আমি এটা খেয়াল করিনি। তো ওই পত্রিকা যখন পড়তাম, তো ওদের যে বাচ্চাদের পাতা ছিল বা ছোটদের পাতা ছিল, ওইটা তো আমার ধরনের আগে থেকে যেহেতু একটা পোকা ছিল, ওইটা আমার হচ্ছে ইয়ে করতো। এখন কিন্তু একটা কথা সমাজে চালু আছে যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা বাংলা সাহিত্যে ভালো, এটা অনেক সময় আমরা শুনি। আমরা ইনফ্যাক্ট যখন ইসলামী বইমেলাগুলো হয়, বিশেষ করে বাইতুল মুকাররমে যে গত মাসে যে বইমেলাটা হলো, সেখানে আমরা দেখি যে সকল স্টলগুলো দেওয়া হয়েছে, এখানে যে যত লেখক এবং পাঠকের সমাগম হয়, সেই জায়গাতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের একটা ব্যাপক অংশগ্রহণ থাকে। তো এইটার কি আসলে কোনো ইনফ্লুয়েন্স আছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের? ওরা আসলে বাংলা সাহিত্যে এই নাওয়াডেজে এসে ওরা আসলে খুব বেশি ভালো করার এই প্রবণতা বা এই উৎসাহটা কোত্থেকে পেয়েছে ওরা? এটা না আমার পক্ষে একটু বলা মুশকিল, কারণ হচ্ছে যে আমি যেহেতু আসলে ধরেন অনেক আগেই কওমি মাদ্রাসা থেকে বের হয়ে আসছি, এবং এই ঘটনাটা ঘটতেছে এখন, মানে বিগত 10-12 বছরে আমার ধারণা এটা বুম করছে অনেক বেশি মাদ্রাসার স্টুডেন্টরা হচ্ছে আপনার
বাংলা সাহিত্য এবং মেইন স্ট্রিম সাহিত্যের সঙ্গে তাদের একটা পরিচয় হইতেছে আর কি। তো এটা একটু বলা মুশকিল, আমি আমার আন্দাজ থেকে বলতে পারি। আমার যেটা ধারণা, ধরেন মাদ্রাসায় যেটা হয়, কমন্সে তো ধরেন প্রচুর পড়াশোনা হয় আসলে। তো সেই পড়াশোনা জায়গাগুলোতে নিশ্চয়ই যখন ধরেন, আমার ধারণা এটা হচ্ছে কোনো না কোনোভাবে সিনিয়রদের একটা প্রভাব আছে। কীরকম? ধরেন আমাদের মাদ্রাসায় কী হইতো, যে দেয়ালিকা হইতো, ঠিক আছে? এটা ধরেন স্কুলগুলোতে কিন্তু ভেবে নাই, যেটা আসলে আবাসিক জায়গাগুলোতে মাদ্রাসায় আছে। আমার ধারণা এগুলো ক্যাডেট স্কুল কলেজগুলোতেও আছে। বিশেষ করে আমি যেটা বলছি, যেটা আসলে রেসিডেন্ট হওয়ার কারণে যেটা হয়, যে হয়তো কোনো একজন বড়, মানে ধরেন এটা আসলে শুরু করছে, যেটা দেয়ালিকা হচ্ছে, সেখানে কবিতা লেখা হচ্ছে বা আরও সব সেগমেন্ট থাকতেছে, তখন আসলে এই যে মানুষের যে ধরেন একটা ইন্টারনাল যে বিহেভিয়ার, সে আসলে চায় নিজেকে কোনো না কোনোভাবে মানে প্রকাশ করতে। তো সে যখন দেখতেছে যে আসলে এখানে লেখা যায়, হ্যাঁ, তখন আসলে সে কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত হচ্ছে। তো বাইরে এটা কীভাবে আসলো? দেখেন, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন কিন্তু আমি আসলে বাইরে আসিনি। দেখেন, আমার লেখা কিন্তু তখন জাতীয় পত্রিকায় ছাপা হচ্ছে, ছোট বাচ্চা হোক আর যেটাই হোক, জাতীয় পত্রিকায় ছাপা হচ্ছে। আমি তো সেটা ধরেন ভাব নিয়ে বলতেই পারি, কিন্তু আমি কিন্তু আসলে এটা বাইরে আসিনি, বা আমার আসলে আমার তখন বাইর ছিল না, আমার তখন গণ্ডি ছিল আসলে কোনো না কোনোভাবে মাদ্রাসার দেয়ালটাই। কিন্তু এখন দেখতেছি আমরা যে ঘটনাগুলো ঘটতেছে, যে এরা শুধু ভেতরে না, ওনারা এখন বাইরেও প্রচুর। আমার ধারণা এটার জন্য সোশ্যাল মিডিয়ার একটা বড় ধরনের প্রভাব আছে। হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়া আসলে তাদেরকে ভেতর থেকে বাইরে নিয়ে আসতেছে। কারণ দেখেন, আমি একজন কন্টেম্পোরারি পোয়েট, আমার সঙ্গে এখন চাইলেই যে কেউই কিন্তু আসলে আমাকে নক করতে পারে, কথা বলতে পারে, যেটা কিন্তু আসলে ধরেন আমি 2098 বা 99 বা 2000 সালে কিন্তু আমি এটা ভাবতেও পারতাম না। হ্যাঁ, তো এটা তো ধরেন খুবই একটা ব্যাপার যে আচ্ছা, হাসান রুবাইতের সাথে চাইলেই কথা বলা যায়, এটা মেসেজ দিচ্ছে যে ভাই কেমন আছেন, বা আপনার সাথে দেখা করতে চাই। যেমন ধরেন যে এটা এখন এই কথার সাথে যদিও না, রেলেভেন্ট না, তারপরে এমনি বলতেছি। ধরেন এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমার তো মনে আছে, ধরেন উনি আমার বই কিনতে মেলায় আসতেছেন, হ্যাঁ, আইসা ধরেন দাঁড়ায় থেকে আমাদের সামনে অটোগ্রাফ নিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, এবং মানে আমি ওনাকে ছোটো করছি না, আমি বলছি যে ধরেন যে মানে এই যে একটা সিলসিলা, হ্যাঁ, রাইটারের সাথে পাঠকের দেখা করা, হ্যাঁ, তারপরে ধরেন যে একটা সেলফি নেওয়া, তার সাথে নিশ্চয়ই আমার ছবিও আছে, মানে আমি যদি এগুলো রাখি না, হ্যাঁ, এবং আমি এগুলো দেখাও না। তো ধরেন যে তো এই জায়গা থেকে যেটা হচ্ছে, যে মাদ্রাসা যে ছেলেটা এখন যে ছিল আসলে আগে চার দেয়ালের মধ্যে, সে কিন্তু ওখানে নাই আর। আসলে সে কোনো না কোনোভাবে সে কানেক্টেড, মিডিয়ার সাথে কানেক্টেড, পিপলের সাথে কানেক্টেড, কন্টেম্পোরারি রাইটারদের সাথে কানেক্টেড। সো তারা কিন্তু পড়তেছে, এবং তাদের যেহেতু পড়ার যেহেতু প্রচুর আসলে ইচ্ছা, এবং আমি এটা তো হলফ করে বলতে পারি যে বাংলাদেশের আপনি ইন্টারমিডিয়েট লেভেল শুধু না, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি যদি যান, অনার্স লেভেল, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার লেভেলেও যদি আপনি যান, ইভেন বাংলা ডিপার্টমেন্টে আপনি যান, সে কন্টেম্পোরারি রাইটারদের কথা খুব একটা বলতে পারবে না যে এখনকার কন্টেম্পোরারি পোয়েট কারা, লেখক কারা। এইটা কমিউনিটি প্লাপানটা পারবে, আচ্ছা, কারণ তারা এত এঙ্গেজ এটার সঙ্গে কোনো না কোনোভাবে, যে তারা আসলে কন্টেম্পোরারি রাইটারদেরকে চেনেন, পড়েন। হ্যাঁ, এবং আমার ধারণা, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স যদিও নাই, কিন্তু সার্ভে করলে আমার ধারণা, আমার মানে মানে আমার আশঙ্কা বা আমার যেটা ধরেন ধারণা, সেটা প্রমাণিত হবে যে বাংলা একাডেমির যে বইমেলাটা হয়, এইখানে মানে একটা বড় অংশ টাকা আসে আসলে কমিউনিটি থেকে, তারা প্রচুর বই কেনেন। হ্যাঁ, আচ্ছা, তো এই বইটা তো স্কুলের ছেলেপেলেরা কেনে না, মাদ্রাসার ছেলেপেলেরা আপনার হচ্ছে স্কুল কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বই তো কেনে না তারা, এরা কিন্তু কেনে। আমি জানি, এটা জানি, যেহেতু কী কারণে জানি, ধরেন তারা তো আসলে আমাদের সাথে দেখা করে, কথা বলে, মেলায় আসে, অটোগ্রাফ নিচ্ছে, দুটো কথা বলে যাচ্ছে। এটা কিন্তু আমি স্কুল কলেজ আসলে অর্থে পাইনি খুব একটা। আপনি কি আসলে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য লেখেন বলেই কি তারা আপনার পাঠক এমন? ওই রকম না আসলে। ধরেন মাদ্রাসার যে জীবনযাপন, সেটা নিয়ে আমি প্রচুর লিখছি, সে কারণে একটা আত্মীয়তা ফিল তারা করতেই পারেন। কিন্তু শুধু তো আমাকে চেনে ঘটনাটা এমন না, আমি কিন্তু বলতেছি তারা কন্টেম্পোরারি পোয়েটদেরকে চেনে। আচ্ছা, হ্যাঁ, তো এটা কিন্তু আপনি স্কুল কলেজে পাবেন না। এটার কারণ কি? আমার ধারণা এটার কারণ হচ্ছে যে কমিউনিটি আসলে প্রচুর পড়াশোনা করে, তারা এখনও তারা প্রচুর পড়াশোনা করে। আপনি সাধারণত কোন বিষয় নিয়ে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
এইটা ধরেন খুবই টাফ কোশ্চেন, কারণ আমি একটা সময় আসলে সাবজেক্টিভ জিনিসপত্র লিখতাম না, পরে এসে অনেক বিষয় নিয়ে কাজ করছি। ওই ধরনের আসলে মানে আমি আসলে সাধারণত কাজ করি একটা প্রজেক্ট ওয়াইজ, যে আমার আসলে এই বইটা আসলে এই থিমের উপর দাঁড়ায় থাকবে, এই ধরনের আর্টিস্টিক ওয়েতে আমি এটার অ্যাপ্রোচ করব, আমার এটার অ্যাস্থেটিক এরকম হবে। কিন্তু পরের বই আসলে আমি সরে যাওয়ার ট্রাই করি, এক বই থেকে আমি এক বই সরে যাওয়ার ট্রাই করি। তো যার কারণে বিষয় আসলে মনে হয় আমার কাছে খুব একটা প্রাথমিকভাবে জরুরি না। যখন আমি আসলে ঠিক করি যে আসলে এটা নিয়েই মনে হয় আমার কাজ করা উচিত, তখন এটা জরুরি হয়ে ওঠে। এই জন্য আসলে আমি এক্স্যাক্টলি কোনো বিষয়ে বলা আমার জন্য একটু মুশকিলই আসলে। বাট লেখাগুলো তো আপনি কবিতার মাধ্যমেই প্রকাশ করেন। মোরলেস তাই এখন পর্যন্ত, কারণ গদ্য আমি এখন পর্যন্ত ওই অর্থে লিখিনি। মানে কবিতার প্রতি এত প্রেম কেন আপনার? এটা প্রেমের জন্য না, আমি যে মানে কবিতার যে ক্রাফটটা, ধরেন কবিতার যে মেকানিজমটা, এটা সম্ভবত আমি তো অনেক প্র্যাকটিস করছি এটার। গদ্য লেখার জন্য যে ক্রাফট জানা দরকার বা যে প্র্যাকটিস করা দরকার, আমার ধারণা ওই প্র্যাকটিস, ধারণা না, এটা সত্য যে আমি আসলে ওই প্র্যাকটিসটা করিনি। আমি যদি কখনো গদ্য লিখি তার জন্য আসলে আমার ধরেন প্রচুর প্র্যাকটিস দরকার হবে। এরপর যদি আমি কখনো মনে করি যে না ঠিক আছে আমি এখন গদ্য লিখতে পারবো, তখন তো আমি লিখবো আসলে। এখন পর্যন্ত কি কি কবিতার বই লিখেছেন? আমার তো বই বের হয়েছে অনেকগুলোই, সম্ভবত 14টা বই। এর মধ্যে সবই কবিতার, বাংলাদেশ এবং কলকাতা মিলায়া। কলকাতায় আমার বই পাবলিশ হয়েছে 4টা, কলকাতায় অনেক আগে থেকেই। এবং আরেকটা কথা একটু বলে রাখি, বাংলাদেশের কন্টেম্পোরারি পোয়েটদের মধ্যে কলকাতায় মানে সম্ভবত ধরেন আমি বেশ ভালোই পরিচিত আর কি। আচ্ছা, ইভেন কলকাতা থেকে আমাকে 2টা পুরস্কারও দেওয়া হয়েছিল, বাট একটা আমি সরাসরি রিজেক্টই করছি যে আমি নেব না, আর আরেকটার ব্যাপারে আমি আসলে আগ্রহ দেখাইনি। বাংলা সাহিত্যিকদের মধ্যে কলকাতায় বই পাবলিশ হয়েছে বা কলকাতায় তার পাঠক আছে, এটা খুব গর্বের সাথে বলা হয়। আচ্ছা, মানে আপনিও ঠিক যেমনটা বলছিলেন যে আমি কেন কলকাতায় বই- বলতেছি তার পেছনে কারণ আছে আমার। আপনার কোশ্চেনটাকে ঠিক করেন, মানে শেষ করেন, তারপর আমি মানে আমারটা আপনি বলতেছি। আসলে ঠিক এই যে আপনার নিজের লেখা বইগুলো নিয়ে যখন বলতে চাচ্ছিলেন, তখন আপনি প্রথমেই কলকাতার কথা বলছেন এবং কলকাতা থেকে পুরস্কার পেয়েছেন সেই গল্প করছেন। মানে কলকাতার প্রতি এত প্রেম কেন তাহলে? ফাইন, এটা আপনি আসলে একটু ভুল রিড করছেন আমাকে। সেটা হলো কলকাতার প্রতি আমার প্রেম নাই। কোশ্চেনটা হচ্ছে যে কলকাতা কেন আমাকে পড়ে। আমি আসলে এই জন্য এই কথাটা তুলছি ওকে, যে আমাদের কন্টেম্পোরারি পোয়েটদের মধ্যে আমি ধরেন যে হয়তো আমাকে গুরুত্ব দিয়েই পড়ে তারা, বা অন্যদেরকে হয়তো খুব একটা চেনে না, দু একজনকে চিনতে পারে, কিন্তু আমাকে সম্ভবত খুব ভালোই চেনে ওরা। এবং আমি আপনাকে বলি তাহলে আরেকটু খোলাসা হবে। 5ই আগস্টের পরে যেটা হয়েছে, কলকাতার কবিরা ধরেন আমার যারা একসময় বন্ধু কবি ছিলেন, তারা স্ট্যাটাস দিয়ে ধরেন আমার বিরুদ্ধে তারা আমাকে আনফ্রেন্ড করছেন, ব্লক করছেন। আচ্ছা, আপনার মনে পড়বে যে এবং কলকাতায় যেটা হয় যে আমাকে আসলে এখন বলাই হয় যে ভারত বিদ্বেষী। হ্যাঁ, তো আমি কিন্তু জানতাম যে আমি যদি, আচ্ছা কেন তারা বলতেছে আমি তার পিছনে কারণগুলো বলি। আমাদের এখানে যখন অভ্যুত্থানের পরপরই একটা বড় বন্যা হয়েছিল, তো ওই বন্যার কারণ কলকাতা পানি ছেড়ে দিচ্ছে ঘটনাটা ওইরকম না, কিন্তু আমি তো আসলে এই পলিটিক্সটা বুঝি যে বাংলাদেশের যে নদীর যে ব্যবস্থাটা, বাংলাদেশের যে নদীগুলো আপনার ইন্ডিয়া হয়ে ঢোকে, প্রত্যেকটা নদীতে তারা কোনো না কোনোভাবে তারা বাদ দিয়ে রাখছে। হ্যাঁ, এখন ওই দিন হয়তো তারা পানিটা ছাড়েনি, কিন্তু আমাদের এখানে বন্যার জন্য বা আমাদের এখানে খরার জন্য যে কোনো না কোনো কারণে ইন্ডিয়া দায়ী, দিল্লি দায়ী, এটা তো আমি জানি। তখন হচ্ছে আমি একটা লাইন লিখছিলাম এরকম, যেটা সে সময় প্রচুর ভাইরাল হয়েছিল, এরকম যে রক্ত দিয়া বানাইছি ঘর, দিল্লি দেখায় পানির ডর। হ্যাঁ, এটা লেখার পরে তখন প্রচুর এটা ভাইরাল হয়ে যায়, এবং আমার কলকাতার বন্ধুরা একের পর এক আমার বিরুদ্ধে দিতে থাকে, স্ট্যাটাস দিতে থাকে, এবং ব্লক করে অবস্থা খারাপ। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, কলকাতার প্রীতি তো আমার নাই আসলে কোনোভাবেই। আমি কেন এটা বলতেছি, আমার আসলে এটা বলার উদ্দেশ্যটা অন্য, যে কলকাতা কেন ফিল করে যে দে নিড টু রিড হাসান রুবায়েত, কেন, এই জায়গা থেকে আমি বলতেছি। কলকাতার তো আমার কোনো প্রীতি নাই, মানে ইভেন আদৌ নাই। বরং হ্যাঁ, কলকাতার প্রতি আমার একটা অন্য প্রীতি আছে, সেটা হলো যে আমি চাই কলকাতার মার্কেটটাই দখল করতে। কোন অর্থে যে আমার বই কলকাতায় হাজার হাজার কবি বেচা হোক, আমাদের বইগুলো কলকাতায় হ্যাঁ, মানে আমাদের মানে বলার আগে আমি আমারটাই বলি আর কি, যে আমি তো চাই যে আমার বই ওখানে হাজার হাজার কবি বেচা হোক। মানে ওরা আসলে আপনাকে পড়ে কেন তাহলে?
হ্যাঁ, এটা হলো কোশ্চেন যে ওরা আসলে আমাকে কেন পড়ে। দেখেন, আমি আসলে এমন কিছু বিষয় নিয়ে কাজ করছি যেটা তো আসলে ওখানে কেউ করেনি এবং বাংলাদেশেও খুব কম মানুষ করছে। যেমন ধরেন যে আমি যে বইটার কথা আপনাকে গতকালকে বললাম যে মোহাম্মদ ইসলাম নিয়ে আমার একদম একক একটা বই আছে। আপনি সম্ভবত মডার্ন কোনো, আমি আসলে মডার্ন বা মডার্নিটি কোট আন কোট এই শব্দকে আমি ক্রিটিক্যালি দেখি, কিন্তু বোঝার সুবিধার জন্য বলতেছি। 1930 পরে, হ্যাঁ, মানে 1930 যখন থেকে ধরেন জীবনানন্দ দাশরা যারা একটা আলাদা একটা কাব্য ধরেন একটা আন্দোলন তারা গড়ে তুললেন, এরপরে সম্ভবত কোনো মেইন স্ট্রিম খুব গুরুত্বপূর্ণ কোনো কবির একক কোনো কবিতার বই নাই যেটা আসলে নবীজিকে নিয়ে লেখা। মানে আপনি নবীজিকে নিয়ে একটা পূর্ণাঙ্গ কবিতার বই করছেন। মানে বাংলাদেশে ধরেন কবিরা লিখছেন নবীজিকে নিয়ে, কিন্তু হয়তো বিচ্ছিন্ন হবে, একটা দুইটা তিনটা হয়ে লিখছেন, কিন্তু আমি তো একটা পূর্ণাঙ্গ কবিতার বই লিখছি। এবং এই বইটা কলকাতার ধরেন গুরুত্বপূর্ণ পাঠকেরা এটা নিয়ে কথা বলছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কেন আপনি খেয়াল করে দেখবেন যে কলকাতার রাইটারদের কাছে তো আসলে নবীজি নাই। তো ও আসলে আমার লিটারেচার পড়া ছাড়া তোর উপায়ও নাই, কারণ ও তো আসলে, এবং আরেকটা ব্যাপার না, ওর আসলে নবীজিকে জানতেই হবে কেন, বা নবীজিকে কেন পড়তে হবে, জানতে হবে সেটা অন্য কারণে। দেখেন, কলকাতা একটা বিরাট মার্কেট আছে বাংলাদেশে, যদি আপনি বইয়ের বাজারে চিন্তা করেন, এখনও তাদের একটা বিশাল মার্কেট আছে। তো বাংলাদেশের রাইটাররা কি করতেছেন, বাংলাদেশের পাঠকরা কি চিন্তা করেন, এবং এই দেশের পিপল কি চিন্তা করেন, এটা তো যদি ওর রাইটার না জানে তো মুশকিল আসলে। কারণ দেখেন, ও আসলে যত বছর হলে ওর মার্কেটে, আমাদের বাংলাদেশের মার্কেটে কিন্তু ওর যে এখন যে মার্কেট ইকোনমি কিন্তু কমে গেছে। আচ্ছা, হ্যাঁ, কমে গেছে। এখন বলতে 5 তারিখের পর না, ঠিক 5 তারিখের পরও না, আসলে তার আগে থেকে এটা কমা শুরু করছিল। মানে এটা কমবে, এটা আরও কমতে থাকবে। এটা কি সমরেশ মজুমদার বা অন্যরা যারা ছিলেন ওনাদের তিরোধানের পর কি এই মানে সূচনাটা হলো? হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার আছেই। তারপর যেটা ব্যাপার হচ্ছে কি যে কলকাতা আসলে এমন তো কিছু লিখতে পারে না যেটা আসলে বাংলাদেশের আপামর বা বাংলাদেশের যে মানুষের যে সাইকি, তার যে মানে বাইরে ওঠা, তার যে জীবনযাপন, তার সঙ্গে তো আসলে সে রিলেটই করতে পারে না, রিলেটের করার কথা না। হ্যাঁ, তো ধরেন যে আপনি যদি খেয়াল করেন যে পূজা, ইভেন যদিও আসলে দুর্গাপূজা নিয়ে ওদের ভালো সাহিত্য আছে তা নাই, আমি যেটুকু খোঁজ খবর করছি, ধরেন আমার যে কালচারটা, ধরেন আমার বড় দুটো ঈদ আছে, হ্যাঁ, এই নিয়ে তো ধরেন আসলে কলকাতা জানেই না কিছু। আমাদের ধরেন আমাদের রোজা আছে, এই নিয়ে কলকাতা আসলে কি জানে? আমি কলকাতা বলতে বোঝাচ্ছি যে কলকাতার যে লিটারেরি যে সোসাইটিটা, এটা জানে না কিন্তু কিছু। আপনি ওদের লেখাগুলো পাবেন না। কিন্তু ওরা ঈদ সংখ্যা বের করে না, না, ওরা ঈদ সংখ্যা বের করে না, কোনো সাময়িকী বা কোনো ঈদ সংখ্যা বের করে না, মানে আমার নজরে পড়েনি। হ্যাঁ, মানে ওই রকমভাবে ঢাকঢোল পিটায় করলে নিশ্চয়ই আমি জানতাম, যেটা আমি খোঁজখবর রাখি ওদের। আমাদের ঈদ সংখ্যায় তো কলকাতার অনেক সাহিত্যিকরা লেখালেখি করেন। না, এটা তো ধরেন আমাদের ওই যে আপনি যেটা বললেন যে কলকাতা শুনলে একটা আনন্দ লাগে, ঠিক আছে, তো সেটার একটা ব্যাপার থাকতে পারে। আর যেহেতু তাদের একটা মার্কেট এখানে ছিল বা আছে, যদিও এখন আমি বলতেছি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওদের মার্কেট আসলে পড়ে গেছে এখানে। তো সেটা যে শুধু 5 আগস্টের কারণে পড়ছে তা না, কারণ ও আসলে আমাকে লিখতে পারে না তো। হ্যাঁ, তো এখন ধরেন আমার একটা বই আছে মুসলমানের ছেলে। আচ্ছা, মুসলমানের ছেলে বইতে দেখবেন মানে যেটা হয় যে আমি আসলে মাদ্রাসার লাইফটাকে এখানে নানানভাবে মেটাফরিক্যালি, নানানভাবে উপমা দিয়ে আমি আসলে মাদ্রাসার লাইফ টাইম বলছি। আচ্ছা, এটা তো জীবনে চোখে দেখেনি, হ্যাঁ, ইভেন এটা বাংলাদেশের লিটারেচারও চোখে দেখেনি। হ্যাঁ, যে ধরেন কমি মাদ্রাসার একটা, ধরেন আমার একটা লাইন আছে এরকম যে মানে এক্স্যাক্টলি আমি একটু লাইনটা বলতে পারবো না মুখস্থ না থাকার জন্য। লাইনটা এরকম যে মানে তুমি যখন চলে যাইতেছো তখন আসলে আমার এমন লাগতেছে যে কোনো একটা মা হেফজখানার একটা ছাত্রকে দেখার পরে যখন চলে যাচ্ছে। আচ্ছা, ধরেন হেফজখানা একটা মানুষ, একটা বাচ্চা পড়াশোনা করতেছে, তার মা তাকে দেখতে আসতেছে এবং সে চলে যাচ্ছে তার মা, তখন তো তার তো এক ধরনের একটা হাহাকার, তার খাখা ব্যাপার তো আছে। তো ওইটাই কিন্তু আমি আসলে একটা মানে একটা ধরেন একটা মানে উপমা দিচ্ছি, ঠিক আছে। তো এই উপমা তো সে জীবনে চোখে দেখেনি। হ্যাঁ, তারপরে ধরেন যে এরকমটা বলতেছি আমি যে মানে তোমার জন্য আমি এমনভাবে সবুর করি, ধরেন নামাজরত মায়ের পাশে যেভাবে শিশুরা দাঁড়ায় থাকে, হ্যাঁ, নামাজ শেষ করে মা তাকে খাবার দেবে, হ্যাঁ, ধরেন সামথিং কিছু একটা। তো এই উপমা তো সে জীবনে চোখে দেখেনি, ইভেন এই উপমা বাংলাদেশেও চোখে দেখেনি, ঠিক আছে। মানে আমি দায়িত্ব নিয়ে বলতেছি। তো এই যে জিনিসটা আপনি যখন এটা পাবেন তখন তো তার কাছে এটা একটা ইউনিক ওয়ার্ল্ড বলে মনে হবে, যে মানে আই নেভার
মানে অবজার্ভ, এটা আমি দেখিনি। আপনি মুসলমানের ছেলে নামে যে কবিতার বইটা লিখেছেন, সেখানে আপনি যে মেটাফরিকের দুইটা উদাহরণ দিলেন, দুইটা উদাহরণই কিন্তু যেমনটা দেখলাম যে আপনি হয়তো সেখানে কোনো একটা কাল্পনিক একটা প্রেমের সম্পর্ককে আপনি নিয়ে এসছেন, এবং সেখানে হয়তো একজন মায়ের সাথে, মাদ্রাসা পড়ো একটা ছেলের মায়ের সাথে আপনি রিলেট করার চেষ্টা করেছেন। মানে মুসলমানের ছেলে বইটার মধ্যে আপনি সেখানে প্রেমের বিষয়টাকেই কেন বারবার নিয়ে এসছেন? না, আসলে প্রেমের ব্যাপারটা বারবার শুধু আমি ব্যাপারটা ওইটা একটা ওসিলা হইতে পারে, মানে প্রেম হচ্ছে এখানে একটা অজুহাত হইতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে আরও অনেক ঘটনা আছে, ঠিক আছে। মানে এই বইটা আসলে যদি ধরেন কেউ পড়ে ক্রিটিক করে তারপর আমার সাথে আসলে কথাবার্তা বলে, তাহলে মানে আরও মজা হইতো আসলে। হ্যাঁ, শুধুমাত্র ধরেন আমার এই 2 লাইন শুনে আসলে এটি, তবে হ্যাঁ এখানে প্রেম একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু এখানে অনেক আলাপ আছে। ধরেন এখানে এমন একটা আলাপ আছে এরকম যে একটা দীর্ঘ একটা কবিতা আছে যেখানে আসলে দেখানো হচ্ছে যে আপনার ইউরোপ, আমেরিকা, তারা আসলে এত বছর হলে নানানভাবে যুদ্ধ করে আসতেছে, বাট লাস্ট লাইনে এসে হয়তো আমি বলতেছি যে মুসলমানের ছেলেই শুধু জঙ্গি। আচ্ছা, ঠিক আছে, ধরেন এখানে আপনার কনরাডের হার্ট অফ ডার্কনেসের আলাপ আছে, এখানে আপনার মানে ইউরোপ, হিটলার যেভাবে আসলে আনা ফ্রাঙ্কের ডায়েরিতে যেভাবে কথা, মানে পুরোটা ব্যাপার এখানে আছে। তো এই যে ধরেন যে মানে পুরো ব্যাপারটা আসলে একটু অন্য কালারের জিনিস। হ্যাঁ, তবে হ্যাঁ আবারও বলতেছি আমি যে এখানে প্রেম একটা খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটা এই মানে আমাদের টোটাল সাহিত্যে আমরা দেখি যে প্রেম একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবেই কিন্তু আসে, বাট এই বিবাহ বহির্ভূত প্রেম এইটাকে বাদ দিয়ে কি মানে সাহিত্য রচনা করা বা না সাহিত্য না, রচনা হয়তো করা হয় না তা না। এখন প্রশ্ন হতেছে যে সাহিত্যকে আপনি আসলে কোন লেন্সে দেখেন, তো লেন্স আসলে আর কিছুই না। তো আপনি ধরেন আগে থেকে যদি মনে করে রাখেন যে দিস ইজ ব্যাড, এটা তো সিন, এটা পাপ, এটা এই, এটা সেই, তখন তো আসলে আপনার লেন্সের উপর বেস করে আপনি আসলে ক্রিটিক করা শুরু করবেন। হ্যাঁ, সো প্রেম ব্যাপারটারে ধরেন এখন আমরা কিন্তু এগুলো অনেকভাবে আসলে বলতে পারি। ধরেন ওমর খৈয়াম যখন আসলে কাজ করতেছেন তখন আসলে আপনার কাছে মনে হইতে পারে, সেই সময় হয়তো অনেক ক্রিটিকও হয়েছে, আরে না এতো মদ টদ নিয়ে খালি কথা বলতেছে, বাট পরে হয়তো নানান ধরনের আপনার হচ্ছে যে এগুলো নিয়ে ক্রিটিক্যালি অনেক আলাপ হয়েছে। তো আমি আসলে কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে যখন কেউ ক্রিটিক করা শুরু করে, আমি এটার খুব একটা গুরুত্ব দিই না। হ্যাঁ, আমি আসলে ফিল করি যে এটা 200 বছর পরের আলাপ আসলে, বা 15 বছর পরের আলাপ, মানুষ হয়তো এটা অন্যভাবে ইন্টারপ্রেট করবে। সো আমার কাছে এগুলো খুব কাজের আলাপ বলে মনে হয় না। আপনি যখন লিখেন তখন কি আপনার সামনে কোনো লেন্স থাকে? না, দেখেন আমার লেন্স হচ্ছে যে আমি তো আসলে এটার পিস অফ আর্টই করতে চাই কোনো না কোনোভাবে। হ্যাঁ, যে এইটা আসলে আমার একটা আর্টের পিস হয়ে উঠুক, যেটা আসলে মানুষ অনেক বছর পরেও পড়বে, ঠিক আছে। এবং মানে আমি যা আসলে দেখতেছি বা যা ফিল করতেছি আমি তো আসলে তাই লিখতে চাই। আমি আসলে এখানে দেখেন আমি সহজ একটা আলাপ বলি, সেটা হচ্ছে যে এগুলো নিয়ে ক্রিটিক্যালি অনেক কথা হইতে পারে, জায়েজ না জায়েজ, হারাম, বা ধরেন মুসলমানের ছেলে বইটা পড়লে মজা পাইতেন আর কি। ওখানে একটা কবিতা হচ্ছে এরকম যে একজন আলেম, একজন হুজুর হয়তো বলতেছেন যে তুমি যে কবিতা লেখো, কবিতা তো খালি এই সেই কবিরা তো খালি এগুলো করে, এবং ধরো ওখানে আবার আল্লাহর কথাও বলা হচ্ছে। তো ওইটা মানে আসলে এ করলে মজা পাইতেন। মানে তো যাই হোক, এখন যেটা আসলে হইতেছে ধরেন আপনি এই সমস্ত যে মানে আলাপ, হালাল হারামের আলাপ বলেন বা আরও যে সমস্ত আলাপগুলো বলেন, এগুলো দিয়ে আপনি চাইলে আসলে অনেক কিছুকে ক্রিটিক করতে পারবেন। যদি আপনি মনে করেন যে ঠিক আছে আজকে এই লোকটারে আমি একটা বাগে পাইছি, আমি ফালাই দেবো, আপনি পারবেন এটা। বাট হয়েছে কি জানেন, এটা লং লাস্টিং না। এটা হয়তো আপনি হয়তো আমি একটা কথা বললাম, এটা হয়তো আজকে আলোচনার ঝড় উঠবে, বাট ভাই যখন আসলে অনেকগুলো দিন যাবে, এটা যদি একটা আর্ট অফ পিস হয়ে ওঠে, বুঝছেন, আপনি এটা আটকাইতে পারবেন না, নেভার। আপনি পারেননি, কোনো কালে এটা পারেনি কেউ, মানে ধর্ম দিয়ে, নর্মস দিয়ে, কিচ্ছু দিয়ে ভ্যালুস দিয়ে না, পারবেন না। কারণ আর্টের একটা অন্য রকমের একটা পাওয়ার আছে। এখন এটা কোন ধরনের পাওয়ার সেটা আমি হয়তো জানি না, বাট একটা পাওয়ার তো আছে। দেখেন ইমরুল কায়েসকে তো এখনো পড়া হচ্ছে, এবং হি ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ আরব, শুধু আরব না, অল ওভার দ্য ওয়ার্ল্ড উনি গ্রেটেস্ট পোয়েট। আপনি তো তার গ্রেটনেসকে আলাদা করতে পারেননি আসলে, মানে হালাল হারামের ব্যাপারটা দিয়ে আপনি ইমরুল কায়েসকে গ্রেটনেসকে আপনি আলাদা করতে পারেননি। হ্যাঁ, এখন হাসরের ময়দানে আল্লাহ ওনার ব্যাপারে কী ফয়সালা দেবেন এটা তো নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল জানেন, আমি জানি না আসলে, এটা আমার দায়ও না। হ্যাঁ, এটা জানার আমার দায়ও না আসলে। কিন্তু আমি কিন্তু এটা আবার জানি যে ইমরুল কায়েস
খুব ইম্পর্টেন্ট পোয়েট হচ্ছে আরবি ভাষা, এটা আমি জানি। না, এটা বাংলা সাহিত্য যদি রবীন্দ্রনাথের কথা আমরা বলি, সেম ঘটনাটাই কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু তাকে পাঠ করছি তাকে একজন পোয়েট হিসেবেই, এবং তার বিলিভনেসের জায়গাটা কিন্তু আমরা আসলে এখানে না বিলিভেরও ব্যাপার না, বুঝছেন। ধরেন আমি মোহাম্মদ ইসলাম, আমি তো এটা আমার মানে অন্তর থেকেই লিখছি, আমি এটা ফিল করেই লিখছি, এবং অবশ্যই এটা আমার লিটারারি পলিটিক্সের একটা অংশ। হ্যাঁ, কারণ আমি খুব ভালো করে জানি যে আমি যখন মোহাম্মদ ইসলাম নিয়ে বই করব, তখন ঢাকার একটা বড় মানে সকল একটা সোসাইটি কিন্তু আমাকে গুরুত্ব দেবে না, বা আমার জাস্ট আলাদা করে দেবে। 2017 সালে প্রথম আমি মোহাম্মদ আল্লাহ রাসূলকে নিয়ে একটা দীর্ঘ কবিতা লিখছিলাম, এটা নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রায় 250 লাইনের কবিতা, এবং এখানে আমি কোরআনের আয়াত না, আমি কিছু জিনিস ব্যবহার করছিলাম। ধরেন যে এরকম যে রাহমাতাল লিল আলামিন, আমি বারবার এটা কোরাসের মতো করে ইউজ করছি। তো এবং এই কবিতা যখন 17 সালে একটা ওয়েব ম্যাগাজিনে যখন প্রথম পাবলিশ হইলো, তখন বাংলাদেশে কিন্তু মোটামুটি একটা হইচই পড়ে গেছিলো, মানে ওই বাবলটার মধ্যে। মানে বাংলাদেশ বলতে আবার আমি 10 কোটি 20 কোটি মানুষ বোঝাচ্ছি না। এবং তারও আগের একটা আলাপ আমি বলি, পানাহ নামে আমার একটা কবিতা আছে। আচ্ছা, এইখানে আমি সরাসরি কোরআন আয়াত ব্যবহার করছিলাম। তো কোরআন আয়াত কি এর আগে বাংলা কবিতা ইউজ হয়নি বা হয়েছে? তো আল মাহমুদ করছেন, কিছু জায়গা, ছোট কিছু জায়গা ধরেন যে নজরুল করছেন, যদিও সেটা কোরআন আয়াত সম্ভবত সরাসরি না। ওই যে কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারিক আল্লাহ। আল মাহমুদের কবিতায় আমরা দেখছি যে ফাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এগুলো আছে। আমিও ধরেন ওই ক্যাটাগরির একটা জিনিস করছিলাম, কিন্তু আমারটা হচ্ছে আমি পানাহ কবিতাটা লিখছিলাম মাত্রাবৃত্ত ছন্দের, এবং কোরআনের আয়াতগুলো যেগুলো আমি ব্যবহার করছি সেগুলো আসলে মাত্রাবৃত্ত ছন্দেই ছিল। আচ্ছা, তো মানে আমার যে কানের যে সেন্স, সেখান থেকে বলতেছি আমি। এই কবিতা যখন প্রথম মানে ছাপা হইল একটা ওয়েবজিনে, বাংলাদেশ, কলকাতা, এখানকার এস্টাবলিশড যে ধরেন মানে ইয়াং পোয়েট যারা, তারা কিন্তু আমাকে ব্যাপকভাবে প্রশংসা করছিলেন। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের কথা আমার মনে আছে, উনি খুব প্রশংসা করলেন, যেন আপনি জানেনই তো এগুলো নিচে নিচে এখন কমেন্ট করা যায়, আমি তো ওগুলোর কথা বলতেছি। প্রশংসা করলেন, এবং ঘণ্টাখানিক পরে উনি ওনার প্রশংসা থেকে সরে আসলেন, এবং উনি বললেন যে না, আসলে কবিতা হিসেবে এটা অনেক ভালো কবিতা, বাট ধর্মকে কবিতায় আসলে আনা ঠিক হবে না, সেটা বলতেছেন। তো এটা কিন্তু আমি জানতাম যে আসলে এটা হবে, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু জেনে শুনেই ধরেন আমি আমার পলিটিক্সের জায়গা থেকে কিন্তু এই কাজগুলো আমি করছি। তো এখন ধরেন আমি আল্লাহ রসুলকে নিয়ে লিখছি, হযরত ফাতেমাকে নিয়ে লিখছি, আমার লেখাতে নিশ্চয়ই আপনি হয়তো মানে অশ্লীলতার অভিযোগ নিয়ে আসার মতো জিনিসপত্র হয়তো আপনি পাইতে পারেন। এখন আল্লাহ এবং তো রাসূল ভালো জানেন আসলে আমার হাসরের ময়দানে কী হবে, এটা আমি তার উপর ছেড়ে দিছি। ক্রিটিকদেরকে আমি খুব একটা গুরুত্ব দেই না এই বিষয়ে। মানে কাদেরকে গুরুত্ব দেন তাহলে? কাউকেই না। ক্রিটিকদেরকে কোন বিষয়ে গুরুত্ব দেন? না, ধরেন কোনো বিষয়ে গুরুত্ব দেই না আসলে। ধরেন কেউ যদি আমাকে এটা ধর্মের লেন্সে ফেলে আমার ক্রিটিক করতে চায়, আমি সেটাও গুরুত্ব দেই না। কেউ যদি আমাকে বলে যে এটা তো মানে নবী রাসূল নিয়ে সে কবিতা লেখে, ঠিক আছে, তো আসলে মানে জঙ্গি টঙ্গি হয়ে যাচ্ছে, আমি এরকম অনেক শুনছি। ধরেন আমাকে আওয়ামী লীগের এরকম কবিরা 2017 সাল থেকে জঙ্গি টঙ্গি বলে আসতেছে। হ্যাঁ, তো আমি তো আসলে দুটোই শুনতেছি কোনো না কোনোভাবে। তবে হ্যাঁ, এই যে আমি ক্রিটিকের কথা বললাম, 2-4 জন তো আমাকে আসলে ক্রিটিক করেনি, কিন্তু প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন। সো যেহেতু প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর কি। ফ্যাসিবাদ নিয়ে আপনার একটা কবিতার বই আছে। হ্যাঁ, এমন ঘনঘোর ফ্যাসিবাদে 2018 সালের ডিসেম্বরে এটা পাবলিশ হয়। আপনি জানেন মনে হয় যে 19 সালের শুরুতেই নির্বাচন হচ্ছে, তখনই আসলে আমি এই বইটা পাবলিশ করি। মানে সরাসরি ফ্যাসিবাদ শব্দটাকেই আপনি বইয়ের নামে কেন? হ্যাঁ, এমন ঘনঘোর ফ্যাসিবাদে। আচ্ছা, ওই সময় দেখেন শাপলা আপনার হচ্ছে যে ঘটে গেছে, এবং তার আগে শাহবাগ ঘটে গেছে, এবং শাহবাগের পর থেকে আমরা কিন্তু আসলে কোনো না কোনোভাবে ফ্যাসিবাদ শব্দটাকে অনেক বেশি শুনতেছি জার্গন হিসেবে, যেটা একটা ফ্যাসিস্ট শাসন, ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিবাদ, মানে চারদিকে কিন্তু কানাঘোষা হচ্ছে আসলে। যদিও ওই সময় মেইনস্ট্রিম পোয়েটরা অনেক বেশি এগুলো নিয়ে লিখছেন, সম্ভবত না, আমি যদি ভুল না করি। তো আমি একটা রিস্ক নিলাম আসলে, যে আসলে এটা নামটাই, ভেতরে কি আছে না আছে পরের আলাপ। হ্যাঁ, আগে নামটাই ঠিক করি। যে ধরেন আমি তখন নাম দিলাম যেমন ঘনঘোর ফ্যাসিবাদে। ভয়ও পাইছি মনে মনে, কিন্তু মানে সেটা কিছু করার ছিল না আমার। মানে পরে কি ভয়ের কোনো ঘটনা ঘটছিল?
এখন আমি যে প্রথমে বললাম যে 2017 সাল থেকেই মানে আওয়ামী লীগ বা ওই ঘরানার মানে পোয়েটস বা যারা যারা আছে তারা তো আমাকে আসলে চিনতো, খুব ভালো করে চিনতো, কিন্তু তো তারা আসলে কানাঘুষা বা একটা তাদের সোসাইটির মধ্যে বা আসলে কবি সাহিত্যিক সোসাইটির মধ্যে এটা বলা বলেই হইতো যে আমি আসলে এক ধরনের জঙ্গিপনাকে করতেছি, তারপরে হচ্ছে যে একটা মৌলবাদিতার ব্যাপার স্যাপার আমার বিরুদ্ধে অভিযোগ আছে, এগুলো তো আসলে হইতোই। এখন ভয়ের যে বিষয়টা সেটা হলো যে আমি আসলে খুবই ভীতু লোকই, হ্যাঁ, পার্সোনালি কিন্তু আমি ওরকম লোক না যে ধরেন বিরাট সাহসী। কখনো কখনো একটা সাহস দেখাই ফেলি, এমন সাহসনের ব্যাপারও না আসলে, ধরেন একটা কবিতার বইয়ের নাম রাখছি এমন তো আসলে না। কিন্তু আমি আসলে একই সঙ্গে যেটা বললাম ভীতু, এবং আমি আসলে খুবই অ্যাংজাইটিতে ভুগি। তো সেই সময় কিন্তু যখন আমি শুনতাম যে বিভিন্ন জন আমাকে আসলে এই ধরনের ট্যাগ দিচ্ছে, বিভিন্ন জায়গায় কথা বলতেছে, ইভেন আমার ব্যাপারে এরকমও আমি স্ট্যাটাস দেখছি যে আমাকে নিয়ে ডিজিএফআই এর মানে তদন্ত হইতেছে কী সব, মিশা কথা যদিও আমার ধারণা, কিন্তু এগুলো আমি ফেসবুকে দেখছি। এবং দেখেন আমি বগুড়া থেকে আসা একটা ছেলে, আমি এখানে টিউশনি করি, একলা থাকি একটা মানে একটা বাসায়, আমি তখন প্রতি রাতেই ভয় পাইতাম যে হয়তো আমার পুলিশ তুলে নিয়ে যাবে, কারণ এই ঘটনাগুলো তো ঘটতেছিল। বিষয়টা এমন না যে ধরেন ঘটনা ঘটেনি আমি আসলে এটা নিয়ে একটা আলগা ভাবনা ভাবতেছি, তা কিন্তু না, ঘটতেছে তখন। তো এই ভয়টা কিন্তু আমার ভেতরে আসলে সবসময়ই ছিল, এবং এই ভয়ের কারণে যেটা হয়েছে আমার হাজার হাজার টাকা ডাক্তারের পিছনে খরচ করতে হয়েছে। কারণ ওই যে আমি অ্যাংজাইটিতে ভুগতেছি, তখন আমার সারাদিন মাথা ঘুরতো, রাস্তা পার হইতে পারতাম না, রাস্তা পার মানে গাড়িওয়ালা রাস্তা পার হইতে আমি ভয় পেতাম, মনে হচ্ছে যে এই গাড়ির মনে হয় আসতেছে, মানে ঠাউর করতে পারতাম না আসলে। সন্ধ্যের পরের দিকে বিকেলের দিকে মাথা ভারী হয়ে আসতো, কথা বলতে গেলে ঠোঁট কাঁপতো। আমি সেই সময় অনেক ডাক্তারও দেখাইছি, কিন্তু মানে কাজও হচ্ছিল না আসলে। পরে একজন ডাক্তার আসলে ব্যাপারটা ধরতে পারেন যে আসলে এটা আমি খুবই অ্যাংজাইটিতে ভুগতেছি, ওষুধ দেন, ভালো হয়, 3-4 মাস পর হয়তো আবার ব্যাপারটা ফিরে আসে, আবার হয়তো 1 মাস ওষুধ খাই। তো ব্যাপারটা কিন্তু আমার ছিল আসলে, আমি হয়তো সরাসরি ভিকটিম না, কিন্তু আমি তো মেন্টালি ভিকটিম আসলে এটার। বইটার ভিতরে কি ফ্যাসিবাদ নিয়ে কোনো লেখাজোখা ছিল? হ্যাঁ ছিল। এই বইয়ের বিখ্যাত লাইন আছে, মানে আপনাদের এখানে বলাটা কেমন? না, আমাদের এখানে বলতে কোনো সমস্যা নেই, আমরা শুনি না, মানে ওই যে লেন্সের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এখন ধরেন যে আমি পার্সোনালি মানে একটু লেন্স ফেন্সের বাইরে চিন্তা ভাবনা করতে চাই যখন আমি আমার নিজের লেখা লিখি। ওইটার একটা বিখ্যাত লাইন তখন খুবই বিখ্যাত হয়েছিল, এটা এখনও মানুষের মনে আছে। তখন সড়ক আন্দোলন হচ্ছে, প্রচুর পিটাচ্ছে, তারপর ধরেন তখন আমি আসলে একটা লাইন লিখছিলাম যে যখন আমার চোখের পাশে বাড়ছে ক্ষত, ফুল তখনও ফুটছে মাদার চোদের মতো। হ্যাঁ, এই কবিতার নাম ছিল 18 সাল, কারণ 18 সালে আমরা কিন্তু জানতেছি, আমরা জানি যে 18 সালে কিন্তু সড়ক আন্দোলন হয়েছে, তখন প্রচুর আপনার হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, ঠিক আছে। তখন কিন্তু আওয়ামী রেজিম কিন্তু ছাত্রলীগ এবং তার রাষ্ট্রীয় যে বাহিনী এগুলোকে কিন্তু সে ব্যাপকভাবে ব্যবহার করছে, ঠিক আছে। যে আবু বকর নামে একটা ছেলেকে সম্ভবত তাকে মেরেই ফেললো। তো এই ব্যাপারগুলো তখন আসলে আমাকে খুবই স্ট্রাইক করছিল, এবং আপনার মনে পড়বে সেই সময় দেখবেন যে আমাদের তখনকার যারা কিশোর সড়ক আন্দোলনের সময় তারা রাস্তায় কিন্তু মানে সব এমন সব ভাষায় কথা বলতেছে, এমন সব ভাষা, কারণ আমার মনে আছে লিখতেছে পুলিশ কোন চ্যাটের বাল, এভাবে লিখতেছে। এবং আপনার মনে পড়বে যে জুলাই যে গণঅভ্যুত্থানটা হইতেছে এই সময় কিন্তু প্রচুর স্ল্যাং ইউজ হচ্ছে, রাইট। হ্যাঁ, এখন এইটার ইউজ বা ইয়েটে নিয়ে আপনি ক্রিটিক করতে পারেন, আলোচনা থাকতে পারে, কিন্তু দেখেন ওটা যেমন এমন একটা চরম মুহূর্ত তখন যে মানুষ আসলে নানানভাবে সে তার ওয়েপেনকে ব্যবহার করতেছে, যে হয়তো ঢিল মারতে পারতেছে না সেটা গালি দিচ্ছে। হ্যাঁ, তো ওই কাজগুলো কিন্তু তখন আমার কবিতায় কিন্তু ওই শব্দগুলো আমি তখন লিখছিলাম। তো এটা ছিল এই বইয়ের ফ্ল্যাপেই ছিল এটা। তো আছে মানে হয়তো কেউ হয়তো যদি মনে করে যে একদম খুবই খোলাভাবে আমি হয়তো ফ্যাসিবাদ হ্যান লিখতেছি, তা না। আমি যে আমার আর্টের জায়গাটা তো আমি আসলে করবই, এবং আমি চাইবো যে এই বই ধরেন আরও 100 বছর পরে পড়া হোক। মানে ঘটনা ঘটে গেল এবং বই আপনি পড়ে ফেলাই দিলেন, আমি আসলে ওই ধরনের পোয়েট্রিতে খুব একটা বিলিভ করি না আসলে। জুলাই অভ্যুত্থানে আপনার যে কবিতার লাইনগুলো সাধারণ ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করত, এমন দু একটা লাইন কি বলবেন? খুবই আপনার হচ্ছে যে কি বলে মানে স্ল্যাং ভরা কিছু লাইন টাইন আছে, আমি আসলে এই মুহূর্তেগুলো বলতে চাচ্ছি না। যেটা হয়েছিল ধরেন আমি কিছু জিনিস সফিস্টিকেটেড জিনিসপত্র বলি আসলে।
যেমন এখন একটা লাইন, 4টা লাইন আমি খুব দেখি, আমার ধারণা এটা কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। প্রচুর পলিটিশিয়ানদের আমি এটা ইয়েতেও দেখছি, আপনার হচ্ছে যে কভার পেজে, ধরেন তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায়ে রাখবো মনে যে ছুঁইছে পোলার লাশ। এটা হচ্ছে আপনার জুলাই যে স্তম্ভ করা হয়েছে, স্মৃতিস্তম্ভ এখানে আছে, ওদের স্তম্ভে এটা আছে। এবং আমার কাছে মনে হয়েছে যেটা খুবই স্পিরিচুয়াল একটা ঘটনা, যে মানুষ হয়তো এই 4টা লাইনকে হয়তো সে মনে রাখবে, এবং সে যখন ভুলে যাচ্ছে, সে যখন ভুলে যাবে, সে তখন সেটা আবার সেটা মনে করবে যে সেটা। আর একটা ব্যাপার যেটা মাদ্রাসা স্টুডেন্টদের মধ্যে খুব বেশি ছড়ায় পড়ছিল, এবং এখনও আছে আমার ধারণা, এটা ভবিষ্যতে যখন মানুষের কোনো কিছু হবে এটা ঘটতে থাকবে, এটা সেটা হচ্ছে যে যাত্রাবাড়ির ব্যাপারটাকে আমি ইয়ে করছিলাম, যেটা সিথি কবিতায় আছে আমার। কওমি তরুণ দাঁড়ায়া ছিল কারবালারি ফোরাতে, শাহাদাতের আগুন দিয়া খুনির আরশ পোড়াতে। এটা হচ্ছে কমিউনিস্ট ছাত্ররা এটা খুবই তারা অ্যাকসেপ্ট করছেন, এবং নানান জায়গায় আমি এটা দেখি তারা ইউজ করেন। তো এই ব্যাপারগুলো এমনি, আর যেগুলো খুবই ধরেন ওই সময় ইয়ে হয়েছিল আমি ওগুলা না বলি, খুবই স্ল্যাং, এবং আসলে ওই সময় আমার স্ল্যাং বলা ছাড়া উপায়ও ছিল না। আপনি সিথি কবিতাটা লিখেছেন স্কুলের শিক্ষার্থীদের জন্য, এবং সেটি 7ম শ্রেণীতে অলরেডি পাঠ্য, বাট সেখানে আপনি কমই শিক্ষার্থীদেরকে মেনশন করেছেন। প্রথম কথা হচ্ছে এটা আসলে এই কবিতাটা সিলেকশন ব্যাপারটা এমন না যে আমাকে বলে করা হয়েছে, আসলে সিলেক্টররা নিজেরা এটা সিলেক্ট করছেন। আমি আসলে ওই অর্থে এটার ব্যাপারে ওয়াকিবহাল ছিলাম না, আমি অনেক পরে জানছি এটা। তো কবিতাটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, এটা প্রায় 36 লাইনের একটা কবিতা, যেখানে আসলে জুলাইয়ের যে মানে যে মানুষগুলো আসলে জুলাই ছিলেন, যারা জীবন দিয়েছেন, সহজ কথা, এটা তাদেরই রিপ্রেজেন্টেশন। এখানে কওমি তরুণ যেমন আপনি বলতেছেন সেটা যেমন আছে, তেমনি সব সেক্টরের মানুষ এখানে আছে আসলে। মানে এটা শুধুমাত্রই এক কওমি ব্যাপার না। হ্যাঁ, এখন কওমি ব্যাপারটা আমার তো আনতেই মানে হবে আসলে, না হলে তো ধরেন যে মানে আপনার যেটা হবে যে তাদের এত বড় একটা স্যাক্রিফাইস, হ্যাঁ, এইটা তো আসলে আমাদের স্টেট কখনোই সেটাকে আসলে এর আগে কখনোই অ্যাকনলেজ করেনি। এখন এই কবিতা তারা আসলে স্টেট কীভাবে রাখছেন না রাখছেন তো আমি জানতাম না তারা এটা রাখবেন, বাট আমি আমার জায়গা থেকে লিখছিলাম। কবিতার নাম সিথি কেন? কবিতাটা পড়লে ভালো হইতো আর কি, যে কবিতাটার নাম সিথি কেন। লাস্টে এরকম একটা লাইন ছিল যে আপনার চিরকালে স্বাধীনতা আসে এমন রীতিতে, কত রক্ত লাইগা আছে বাংলাদেশের সিথিতে। মানে এই সিথিটা মেবি, মানে আমি আসলে ইন্টারপ্রেট করতে চাই না, যেহেতু এটা পড়ানো হয়। আমি ইন্টারপ্রিটেশন দিলে যেটা হবে যে সবাই আসলে ওই ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়া শুরু করবে। কিন্তু ধরেন সিথি, মানুষের যেমন মাথার সিথি থাকে, ঠিক আছে, তো সেখানে যদি আপনি বাড়ি মারেন একটা বাস দিয়ে, তো আপনার সিথির মধ্যে তো রক্ত লাগবেই, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম হইতে পারে আর কি, আমি জানি না। বাংলা একাডেমি থেকে এই জুলাই পরবর্তী সময়ে যে জুলাই নিয়ে একটা মানে কাব্য সংকলন হয়েছে, সেখানে আপনি সম্পাদনা করেছেন বা আপনি সম্পাদক ছিলেন, সেই অভিজ্ঞতাটা একটু বলবেন। এটা খুবই ডেঞ্জারাস অভিজ্ঞতা, এটা নিয়ে কথা বলা খুবই মুশকিল। আমি সম্পাদক ছিলাম, আমার সঙ্গে আরেকজন কবি সম্পাদক ছিলেন, কবি রওশনারা মুক্তা। আমরা আসলে প্রায় 5,000 মেইল পাইছি, প্রায় 12 থেকে 13,000 কবিতা আমরা পাইছি। সেখান থেকে বাছাই টাছাই করে ধরেন নানান ধরনের কাণ্ডকীর্তি করে আমাদের আসলে সংকলনটা করতে হয়েছে, এবং উই আর ভেরি গ্রেটফুল যে বাংলাদেশের মানুষ আসলে এখানে কবিতা পাঠাইছেন। হ্যাঁ, বাংলা একাডেমিতে সম্ভবত এই ধরনের কোনো কাজের আগে হয়নি, যেখানে আসলে মানে বাংলাদেশের মানুষের কাছ থেকে কবিতা চাওয়া হয়েছে। হ্যাঁ, তো খুবই ভালো অভিজ্ঞতা, খুবই ভালো। তারপর দেখা যাক কী অবস্থা। আমরা সাধারণত দেখি যে যারা সাহিত্যাঙ্গনে কাজ করেন তারা প্রায়ই তারা এস্টাবলিশমেন্টের পক্ষেই আসলে লেখালেখি করেন, বা তাদের স্ট্যান্ড আসলে সেই জায়গাতেই থাকে। আপনি এই ঘন ঘোর যে ফ্যাসিবাদ নিয়ে যে আপনি যে বইটা লিখেছেন, বা এর আগে থেকেই আপনার বিভিন্ন লেখনীর মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী যে একটা অবস্থান নিয়েছেন, আমি একটু জানতে চাই ইন এ জেনারেল সেন্স, আমাদের দেশের যে সকল এই বুদ্ধিজীবী শ্রেণী যারা রয়েছে বা যারা আসলে সাহিত্যাঙ্গনকে লিড করছেন, তারা আসলে মানে কোন ধারাটাকে বিলং করেন? তারা কি সবসময়ই একটা এই এস্টাবলিশমেন্টের পক্ষে থাকারই একটা মানে ধারণাকে কি তারা ধারণ করেন, না তারা আসলে সত্য বা ন্যায়কে গ্রহণ করবার জন্য একটা মানে সতত এবং শাশ্বত একটা ধারণাকে তারা লালন করেন? না, দেখেন, সত্য এবং ন্যায় বইলা তো আসলে আলাদা করে কিছু নাই।
যার যার পার্সপেক্টিভে তার তার সত্য তৈরি হয়। হ্যাঁ, মানে আপনার কাছে একটা গ্রেট কজের কারণে আপনি কোনো কিছুকে মনে করেন যেটা ট্রুথ, আরেকজনের কাছে মনে হইতেই পারে যেটা আসলে ট্রুথ না। তো এখন আমি আসলে ওই জায়গাটা বলি, সেটা হলো যে বাংলাদেশের রাইটাররা সবসময় এস্টাবলিশমেন্টের পক্ষে ছিল কি ছিল না? না, সবসময় ছিল না আসলে। সে ইন্টারেস্টিং কাণ্ড হলো, সে কিন্তু 1952-তে সে ছিল না, 1969 সে ছিল না, 71 সে ছিল না। হ্যাঁ, সে কিন্তু তখনকার যে এস্টাবলিশমেন্ট, ঠিক আছে, ধরেন পাকিস্তানকে সে ক্রিটিক করতেছে, মানে পাকিস্তানকে ক্রিটিক করতেছে বলতে কিন্তু আমি 1947-এর যে পাকিস্তান সেটা বোঝাচ্ছি না। সে আসলে পাকিস্তানের শাসকটা সেটাকে ক্রিটিক করতেছে। তো সে যে এই যে ক্রিটিকটা করতেছে, সে কিন্তু কেন করতেছে? সে কিন্তু মনে করতেছে তার আসলে এখানে একটা ঝামেলা তৈরি হইতেছে। যেটা হইতেছে কি জানেন, যে এখন জুলাই এসে আসলে এই যে ঘটনাটা ঘটলো, এটার পিছনে একটা গভীর আসলে হিস্ট্রি আছে, যেটা আসলে আমি আগে থেকেই এটা নিয়ে বলতে আমি খুব আগ্রহ বোধ করি। তাহলে এটা আসলে বেঙ্গলি ন্যাশনালিজমের প্রভাব। আচ্ছা, সে আসলে তো কলকাতার যে বেঙ্গলি ন্যাশনালিজমের বাই প্রোডাক্ট, সে আসলে ঘটতেছেটা কি? ধরেন বেঙ্গলের রেনেসা যেটা হইল, সে রেনেসার বাই প্রোডাক্ট হচ্ছে বেঙ্গলি ন্যাশনালিজম, যে বাঙালি জাতীয়তাবাদ। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের 1972 যে সংবিধান, সেখানে 4টা মূলনীতির মধ্যে একটা মূলনীতি রাখা হলো বাঙালি জাতীয়তাবাদ। এটা তো হওয়ার কথা না, মানে এটা কিন্তু ডেমোক্রেটিক বাংলাদেশ এটা হওয়ার কথা না, কারণ এখানে শুধুমাত্র বাঙালি, হ্যাঁ যুদ্ধটা মানে বাঙালিরাই করছে, ফাইন, কিন্তু যখন স্টেট গঠিত হচ্ছে তখন কিন্তু সে কিন্তু শুধু আর বাঙালি দেখবে না, সে দেখবে যে ভাই এখানকার নাগরিকতার পরিচয় কি, নাগরিকত্বের যে পরিচয়, সেটা পরিচয়টা কি। সে কিন্তু পরিচয় ঠিক করতেছে বাঙালি জাতীয়তাবাদী দিয়ে। সে সবাইকে বলতেছে তুই মানে বাঙালির যে হয়ে যাওয়ার যে কাণ্ডটা। তো এই যে বেঙ্গলি ন্যাশনালিজম থেকে তো সে আসলে তার যে চিন্তার যে ওয়েটা, তার যে রোড ম্যাপ তো আসলে মূলত বাঙালি ন্যাশনালিজম, যেটা আছে কলকাতায়। হ্যাঁ, তো বেঙ্গলি ন্যাশনালিজম সে সার্ভ করে। জুলাই এসে সে কিন্তু দেখতেছে কি জানেন, সে মনে করতেছে যে বেঙ্গলি ন্যাশনালিজমকে প্রোটেক্ট করে কারা, সেভিয়ার কারা বেঙ্গলি ন্যাশনালিজম? সেভিয়ার হচ্ছে আওয়ামী লীগ, সে মনে করে। এবং আওয়ামী লীগ তাকে সারা জীবন এটা ভাবাইছে, তারা মনে করাইছে যে ভাই দেখো বেঙ্গলি ন্যাশনালিজম কিন্তু আমার হাতেই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ। তো এখন সে তো আসলে বেঙ্গলি ন্যাশনালিজম সে কী করবে? মানে সে তো আসলে এটাকে প্রোটেক্ট করতে চায়, এবং এই প্রোটেকশনের জায়গা থেকে সে কিন্তু আসলে যখন এখানকার মানুষের উপর গুলি চালানো হচ্ছে, সে আসলে গুলি দেখতেছে না, সে কিন্তু দেখতেছে তার বেঙ্গলি ন্যাশনালিজম ভেঙে পড়তেছে। সে দেখতেছে আওয়ামী লীগ যদি এখান থেকে চলে যায় তাহলে তো এখানে একটা ডানপন্থী একটা ঘটনা এখানে ঘটতে পারে, যেটা আসলে বেঙ্গলি ন্যাশনালিজমের জন্য একটা বিরাট ঝামেলাপূর্ণ সে মনে করতেছে, যার কারণে সে কিন্তু আসলে এস্টাবলিশমেন্টের পক্ষে থাকতেছে। তার প্রবলেম হচ্ছে তার বেঙ্গলি ন্যাশনালিজম ভেঙে পড়তেছে, সে তখন কী করবে, এটা কি, সে এটার পক্ষে যেতেছে। এখন আসেন ট্রুথ হচ্ছে তার কাছে যদি বেঙ্গলি ন্যাশনালিজম ট্রুথ, সে এটার সিপাহ সালার হয়ে গেল। সে যদি আসলে নাগরিকতার জায়গা থেকে দেখতো যে আমার দেশের নাগরিকের উপর গুলি চালানো হচ্ছে, এবং সেটা করতেছে কে? সেটা করতেছে আমার দেশেরই ধরেন আরেকটা মানে গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট আসলে নট ইলেক্টেড বাই দ্য পিপল, তো তার বেঙ্গলি ন্যাশনালিজম দেশে থাকার কথা না। মানে আমি ট্রুথের জায়গাটাকে অন্যভাবে বলতেছি। আমার ট্রুথটা কি? আমার ট্রুথটা হচ্ছে যে বাংলাদেশের যে নাগরিকত্ব, এটা হচ্ছে আমার ট্রুথ। তো নাগরিকের ওপর যখন তার শাসক গুলি চালায়, তখন তো সে আসলে নাগরিকতার ধারণা তার ভেঙে পড়ার কথা, বা নাগরিক জুলুমের শিকার হচ্ছে, নাগরিক এখানে মজলুম। তখন কিন্তু তার উচিত ছিল যে দেখো ভাই, আমার এই বেঙ্গলি ন্যাশনালিজম আমার আলাপ না, আমার আলাপ হচ্ছে বেঙ্গলি ন্যাশনালিজমের কথা বইলা কিন্তু আমার নাগরিকের উপর গুলি চালানো হচ্ছে, সো এই বেঙ্গলি ন্যাশনালিজমকে আমি ক্রিটিক করি। সেটার আবার বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে না। তার তো ভাই বেঙ্গলি ন্যাশনালিজমের তার তো ট্রুথ, তার ইমান, তার আমল, তার সবই কিছু তো আসলে ধরেন বেঙ্গলি ন্যাশনালিজম। কিন্তু এইটার এগেনস্টে আমরা কি বাংলাদেশি ন্যাশনালিজমকে দাঁড় করাতে পারছি? বাংলাদেশি ন্যাশনালিজম কী জিনিস এটা নিয়ে আমি এখনও সন্দিহান পার্সোনালি। হ্যাঁ, যে বাঙালি ন্যাশনালিজমটা আসলে কী, যে বাংলাদেশি যে ন্যাশনালিজম, মানে আমি এই 2025 সালে এসে আসলে ধরেন ন্যাশনালিজম ব্যাপারটা আমি ক্রিটিক্যালি দেখি। আচ্ছা, যে ন্যাশনালিজম ব্যাপারটা আসলে কী, মানে এটা নিয়ে আমি এখন ক্রিটিক্যালি দেখি। আমি হয়তো আমার কাছে এখন কোনো উত্তর নাই, সব কিছুর উত্তর তো ধরেন আমি নিয়ে বসেও নাই আসলে, কিন্তু এটারও আমি খুব একটা ভালোভাবে আসলে এখনও দেখতে পারতেছি না। হ্যাঁ, একটা ভালো হইতে পারে যে বেঙ্গল ন্যাশনালিজম যেহেতু আমার এখানে সে ঝামেলা পাকায়, সে আসলে ধরেন উসুলের কথা বলে সে আসলে মানুষ মারে, মানে তার তো সেই জায়গা থেকে বাংলাদেশি ন্যাশনালিজম হয়তো আমাদের জন্য একটা সাময়িক একটা মানে একটা দরজা হইতে পারে, যেটা দিয়ে আসলে আমি নাগরিকতার যে ধারণাটা সেটারে আমি স্ট্যাবলিশ করতে পারবো। কারণ দেখেন, আমার কাছে পাহাড়ে যিনি জন্মাচ্ছেন তিনিও আমার কাছে নাগরিক।
হ্যাঁ দেখেন, আমার বাড়ি হচ্ছে গ্রামে। আমি 9-10 আমার মনে আছে, আমরা সম্ভবত হারিকেন আলোতে পড়াশোনা করছি। ঢাকা শহরে তো ধরেন ইচ্ছা মতো কারেন্ট থাকে, তাই না? দেখেন আমার গ্রামে যখন সেচের সময় যখন কারেন্ট দরকার, তখন ধরেন কারেন্ট ঠিক মতো যাচ্ছে না। কিন্তু ঢাকা শহরে একটা আবাসিক এলাকাতে কতক্ষণ কারেন্ট দরকার আসলে, আবাসিক আমি বলতেছি, দেখবেন সে কিন্তু এখানে 24 ঘন্টা কারেন্ট রেখে সে ওখানে কারেন্ট দিতেছে না। তো এটাও কি আসলে নাগরিক হিসেবে তো আপনি তাকে 3rd ক্লাস 2nd ক্লাস নাগরিক বানায় রাখছেন। তা আমি বলতেছি যে যেখানে জন্মাক না কেন, সে যখন রাষ্ট্রেতে সে যখন এইন করে রাষ্ট্রের ধারণার মধ্যে, তখন সে নাগরিক এবং তাকে তখন তার প্রোটেক্ট করতে হবে রাষ্ট্রকে, রাষ্ট্র তাকে প্রোটেক্ট করবে। সেটা না করে সে যদি এখন দেখে যে এ তো আসলে পাহাড়ি, এ আসলে হিন্দু, এ আসলে মুসলমান, এ শিবির করে, ও জামাত করে, ও বিএনপি করে, মারো বা এরেসাইজ করা যায়, তাহলে কিন্তু আপনার রাষ্ট্র ধারণা টিকবে না এবং আপনার রাষ্ট্র কিন্তু একদিন ধসে পড়বে। আসলে এটা পড়বেই, এটা নিশ্চিত। কারণ জুলুম দিয়ে আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না, এটা আজকের জন্য সত্য। মানে এটা কি সরকার ধসে পড়বে না রাষ্ট্র ধসে পড়বে? রাষ্ট্রটা কি আসলে, রাষ্ট্র প্রোটেক্ট করে কি? মানে তাহলে কি 5ই আগস্টে আমাদের রাষ্ট্র ধসে পড়েছিল? হ্যাঁ অবশ্যই রাষ্ট্র ধসে পড়ছিল, কেন পড়বে না? এবং সেই রাষ্ট্র কি এখন নতুন করে দাঁড়িয়েছে? না, দাঁড়ায়নি। এখনও একটা ভংচং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা আছি। কারণ পিপল তার যে আপনার যে এজেন্সি, পিপল তার এজেন্সি ফিরে পায়নি এখনও। আমি মনে করি না সে ফিরে পাইছে, পিপল তার এজেন্সি পায়নি। আপনি মুক্তভাবে লেখালেখি করছেন? নো, শুধুমাত্র মুক্তভাবে লেখালেখি করতে পারাটা কেস না। আমি আসলে কতটা মুক্ত আমি জানি না, কারণ আমি তো নানান ধরনের লেন্সের মধ্যে আমাকে ফেলা হবে। সেটাকে রাষ্ট্র কীভাবে টেকেল করবে? দেখেন আমি বলি, আইডিওলজি মানে কোনো একটা নির্দিষ্ট আদর্শ দিয়ে আপনি স্টেট চালাতে পারবেন না, কারণ একটা স্টেটে নানান আইডিওলজির মানুষ থাকে। সো আপনি যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের মানে ইনসাফকে যখন আপনি স্ট্যাবলিশ না করতে পারবেন, ততক্ষণ মতো এটা মনে করার কোনো কারণই নেই যে আপনার রাষ্ট্র খুবই আরামে আছে। নাই আরামে, ঠিক আছে? তো রাষ্ট্র ভেঙে পড়বে যদি আপনি ক্রমাগতভাবে জুলুম চালাতে থাকেন। এখন জুলুম কিন্তু ভাই নানান কিসিমের। গতকাল যারা মজলুম ছিল আজকে তো তারা জালিম হয়ে উঠতে পারে, এটা খুবই স্বাভাবিক। এবং সে যদি জালিম হয়ে ওঠে তখন আরেক দল হবে মজলুম, হয়ে কী হবে, একটা কনফ্লিক্ট চলতেই থাকবে, একটা ক্রমাগত কনফ্লিক্ট চলতে থাকবে যদি না আপনি একটা কন্ট্রাক্টের মধ্যে চলে না আসেন। রাষ্ট্র তো আসলে একটা চুক্তি, যে নাগরিকের সাথে সিস্টেমগুলোর চুক্তি। এখন ভাই আমার কোনো নাগরিক কোনো অধিকারই নেই। আমি আপনার একটা কথা বলি, আমি যদি আজকে এখান থেকে যাওয়ার সময় রাস্তায় যদি আমার কেউ থাপড় মারে, এটার বিচার কী করবে? কেউ করবে না, আমি জানি। নো ওয়ান, কেউ করবে না। হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে এখন তো একটু ভালো অবস্থা, আর ধরে নিলাম একটু ভালো অবস্থা, আমি জানি না যে কত ভালো অবস্থা। তা আমি গিয়ে বললাম, ঠিক আছে, হয়তো পুলিশ আমার বলবে কি জানেন, ভাই এটা থাপড়ই তো মারছে, কী দরকার এটা নিয়ে ঝামেলা করার? কিন্তু না, আমার যে হিউম্যান ডিগনিটি এটা তো নষ্ট হইল, সেটা কে দেখলো? সেটা কেউ দেখতেছে না। ধরেন আমি কোরআন আয়াতই বলতেছি যে আল্লাহ বলতেছেন যে ধরেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খলিফার ডিগনিটি কই? আপনি একজনের থাপড় মারলেন। ভাই আপনি তো মানে আল্লাহর সৃষ্টির একটা সৃষ্টকে, একজন মানুষকে আপনি থাপড় মারতেছেন। এটার বিচারটা কীভাবে হবে? মানে সব কিছুই কি আপনি শুধু হাসরের ময়দানে হবে? না, দেখেন আমি তো একটু অল্প পড়াশোনা করার লোক এই সমস্ত বিষয়ে, তারপরে একটু বলি। মানে হাক্কুল ইবাদ যেটা, এটা কিন্তু ভাই খুবই জরুরি জিনিস এবং এটা খুবই জটিল জিনিস। হাক্কুল ইবাদ আপনি করবেন না এবং আপনি মনে করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো একদম খুব আরামে, সম্ভব? হাক্কুল্লাহ আল্লাহ মাফ করে দিতে পারেন আপনারাই, বাট হাক্কুল ইবাদ কিন্তু ভাই এটা বিরাট জিনিস। এটা ইউনিভার্সে একটা পিঁপড়ার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ এটার হিসাব নেবেন, আই বিলিভ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ধরেন আমি মোহাম্মদপুরে থাকি, আমার কেউ দুটো থাপড় মারলো, ধরেন এই থাপড়টা মারছে ধরেন এমন কেউ যে এলাকার খুবই আপনার প্রভাবশালী লোক বা প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা লোক। আপনার কি মনে হয় যে এখনও এটার ইনসাফ আমি পাবো? না, আমি পাবো না। তো আমি বলতেছি যে আপনাকে আসলে ইনসাফের সোসাইটি করতে হবে। এই যে কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আপনি দিচ্ছেন বা বলছেন, মানে এই ধারণাটা কোত্থেকে আসলো? পৃথিবীতে কি কল্যাণ রাষ্ট্র, এই ধারণায় কোনো রাষ্ট্র দাঁড়িয়ে আছে এই মুহূর্তে? না, এই মুহূর্তে দাঁড়াক বা না দাঁড়াক, কিন্তু দেখেন আমরা যদি একটা কল্যাণ রাষ্ট্রের একটা স্কেল বানাই যে 10 মার্কসের মধ্যে আপনি যদি 10 পাই তাহলে আপনি বলবেন যে 100% কল্যাণ রাষ্ট্র। আমি বলতেছি কি আমরা মার্কস একটু বাড়াই, হ্যাঁ। ধরেন ইউরোপের বিভিন্ন দেশকে কিন্তু আমরা একটা মার্কস ভালো দিতে পারবো, কারণ সেখানে নাগরিক অধিকারটা আছে, ঠিক আছে। এখন আপনার রাষ্ট্রে এটা তো নয় নাস, স্কেলই নাই, আপনি স্কেল ভেঙে গেছে।
আমি বলছি যে আমি আমি আমার যেটা কথা সেটা হলো আপনি আজকেই পারবেন না 10-এ 10 পাইতে, কিন্তু আমাদের সফরটা তো অবশ্যই কল্যাণ রাষ্ট্রের দিকে যাওয়া উচিত, যে স্টেটে প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে। হ্যাঁ, তো আমার জায়গাটা হচ্ছে ওইটা যে আসলে মানে আমরা আসলে ওই দিকে যাইতেছি কিনা, আমার যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশের কোনো দল কি কল্যাণ রাষ্ট্রের গঠনে মানে ওই পথে হাঁটছে? আমি এখন পর্যন্ত দেখি না, আসলে আমার চোখে পড়ে না, আমি যেটুকু ফলো করি আমি দেখি না। কোন পথে হাঁটছে তাহলে তারা? ক্যাওস, কমপ্লিটলি ক্যাওটিক একটা ঘটনা ঘটতেছে। হ্যাঁ, এখন আমি মানে ক্যাওস বলার পরেও আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে এই মুহূর্তে এসে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের সাথে একটা আলাপ সালাপ করতেছে। এই যে দেখেন জুলাই সনদ নিয়ে একটা কাণ্ড ঘটতেছে, আমি সেদিন দেখলাম যে সরকার বলছে 7 দিন টাইম দিচ্ছি, আপনারা আলাপ করেন নিজেদের মধ্যে। এই ক্যাওটিক পরিস্থিতি তো হওয়ার কথা না, এটা তো ভাই ঐক্যমত্য কমিশন কি যেন একটা কমিশন ছিল, সেখানে এই প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। সো এই ক্যাওসের মধ্যে যখন আপনি ঢুকে থাকবেন, আপনি কিন্তু নিজের দেন দরবার করতে থাকবেন, আপনার সোসাইটি, আপনার সফরেনিটি, আপনার কোথায় কী হইতেছে আপনি খালি করবেন না, আপনি তো আপনার দল বাঁচাইতেছেন আসলে, বা দল স্ট্রং করতেছেন। জনগণ কোথায়? হ্যাঁ, আপনি হয়তো বলবেন কি জনগণের জন্য এটা করতেছি আমি, এটা খুবই হাস্যকর, কারণ আপনার কাছে জনগণই নাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি কিছু একটা আদর্শ নিয়ে হয়তো বসে আছেন, আদর্শের লোক পাওয়াই যাবে খুঁজলে। শোনেন, আপনি যদি এখানে একটা সিরিয়াল কিলারের লোক খোঁজেন, যে সিরিয়াল কিলারকে কারা কারা আপনার সাপোর্ট করে, দেখবেন 10টা লোক পেয়ে যেতে পারেন। আচ্ছা, এটা মার্ডারার আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, দেখলামই তো আমরা জুলাই তো দেখলাম যেখানে মার্ডারারেরও দল আছে, আসলে তারও সাপোর্ট আছে। ঠিক আছে, তার সাপোর্ট থাকলে কি সেটা সাপোর্ট না? সেটা কিন্তু সাপোর্ট না আসলে। তা আমি ওইটা বলতে চাচ্ছি না, আমি বলতে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি নিজেদের মধ্যে এই ডায়ালগ করতে 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 একটা ভালো জায়গায় আমরা পৌঁছাবো, বা পৌঁছানোর দিকে হয়তো আমরা যাইতেছি। কিন্তু যতটা অপটিমিস্টিক বা যতটা আশাবাদী আমরা হয়েছিলাম, আমি অবশ্য ধরেন জনগণ হয়েছিল, আমি অবশ্য হয়েছিলাম না, তো সেই আশা তো আসলে নাই, ভেঙে গেছে। হ্যাঁ, তো আপনি কি বারবার কি পাবলিক রাস্তায় নামবে যে জীবনভর না, তখন স্টেট ভেঙে পড়বে, পলিটিক্যাল পার্টি স্টেটকে বাঁচাতে পারবে না। এই জায়গায় কবিদের ভূমিকা কি? কবিদের ভূমিকা বুঝছেন, আসলে ইনস্ট্যান্ট কবিদের ভূমিকা খুবই কম থাকে। কবিরা একটা ন্যাশন বিল্ড করে হয়তো বা, আমি মেবি বলতেছি, কিন্তু কারণ একজন কবির প্রভাব আসলে একটা সোসাইটিতে পড়ে, অনেক পড়ে আসলে, মানে ইনস্ট্যান্ট একজন কবির প্রভাব খুব কম পড়ে। এটা আসলে একটা সিভিলাইজেশনের ব্যাপার, সভ্যতার ব্যাপার। তো ধরেন আপনি এখন বুঝতে পারবেন যে জালালউদ্দিন রুমির প্রভাবটা কী, আপনি এখনও তো বুঝতে পারবেন যে আল্লামা ইকবালের প্রভাবটা কী আসলে। যদিও আল্লামা ইকবাল মোর পলিটিক্যাল ছিলেন, পাকিস্তানের একটা ধারণার ব্যাপারে উনি খুবই কনসাস ছিলেন, কিন্তু তারপরও আপনি দেখবেন যে এখন আল্লামা ইকবালকে বুঝতে আপনার ইজি হবে। ঠিক আছে, অনেকগুলো দিন যেহেতু হয়ে গেছে। সো কবিরা মূলত আমার যেটা ধারণা, গ্রেট পোয়েট যারা, মাস্টার পোয়েট যারা, তারা আসলে একটা সোসাইটিকে বা একটা সভ্যতার তারা আসলে অংশ, এবং তারা একটা সভ্যতা গড়ে তোলে। সো কবিদের কাছ থেকে বুঝছেন খুব ইনস্ট্যান্ট কোনো মশলা পাওয়া খুব মুশকিল, আর এটা আশাও করা উচিত না আসলে। হ্যাঁ, একটা ধরেন একটা অল্প সময়ের জন্য সে হয়তো একটা জাতিকে ইয়ে করতে পারে, আপনার হয়তো একদম মৃত্যুর সামনে দাঁড় করাই দিতে পারে, সে পারে। কিন্তু কবিরা আবার এটা আমি যেটা মনে করি আসলে, ধরেন একদম পাবলিকের মৃত্যুর সামনে নিয়ে আসতে পারে 2-3টা সোসাইটি। ধরেন ধর্মগুরুরা পারেন, ঠিক আছে, তাদের কথায় ধরেন মানুষ রাস্তায় নেমে যাবে। কবিরা পারেন উত্তেজিত জনতাকে আরও উত্তেজিত করতে, ঠিক আছে, কিন্তু ওই উত্তেজিত জনতাকে কিন্তু উত্তেজিত করছে কারা? মূলত পলিটিশিয়ানরা। এরপর পলিটিশিয়ানরা কবিদের কাছে ইনস্ট্যান্ট ভাষা নেয়, হয়তো বা নেয়, সবসময় নিতে হয় তা না, দিয়ে তাদেরকে উদ্বেলিত করেন এবং তারা মৃত্যুর সামনে দাঁড়ায় পড়ে। দেখবেন যে আপনার মনে পড়বে যে আগস্টের আগে আমরা হয়তো বলতেছি যে মানে হয় শাহাদাত নয় মৃত্যু, হয় জন্মভূমি না হয় মৃত্যু, এরকম। এটাও কিন্তু আসলে একটা পোয়েটিক ব্যাপার। এটা হচ্ছে আপনার মানে স্প্যানিশ একটা মানে কবিতার লাইন আমি বলবো, চিয়ে গুয়েভারা এটা বলছিলেন, কিন্তু এটা হলো পাত্রিয়া অ মুয়ের্তে, এরকম একটা লাইন আপনার। তো এগুলো কবিরা পারেন, কিন্তু এটা গ্রেট সিভিলাইজেশন করার পেছনে কবিদের হাত থাকে, এবং সেটা আসলে অনেক দূরের আলাপ, বুঝছেন। আমি আসলে ওই আলাপে কবিদের অংশগ্রহণ করা একটু মুশকিল। হ্যাঁ, এবং কবিদেরকে সোসাইটিতে যেভাবে নার্চার করা উচিত ছিল, যেভাবে সম্মান করা উচিত ছিল, যেভাবে পলিটিশিয়ান বা অন্যান্যদের কবিদের প্রতি যেভাবে মনোযোগ দেওয়া উচিত ছিল, সেটা তো আমাদের রাস্তারও দেয় না। এমন প্রশ্নটা আমি আলাদাভাবে কবিদের প্রতি দিতে হবে আমি কিন্তু বলতেছি না, আমি বারবার বলতেছি আমার ধারণাটা নাগরিকের ধারণা।
যে নাগরিককে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এখন সোসাইটি করার জন্য তো অনেকগুলো টুলস লাগে, আপনি যেমন ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে, আরও জিনিস লাগে, আপনি তেমন একটা কবিও লাগে। যে সোসাইটির কবি নাই বুঝছেন, সে সোসাইটি আসলে খুবই এতিম। তো এই কবি লাগে আসলে। আপনি দেখবেন যে এই যে ধরেন জুলাই অভ্যুত্থান, একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, একটা বিপ্লব মতো একটা ঘটনা ঘটলো, এখানে আপনি কবিদের পাবেন। ঠিক আছে, তো আমি যেটা বলতেছি যে কবিদেরকে তো ধরে গুরুত্বই দেয় না। তো গুরুত্ব যদি আপনি না দেন, আপনার সিভিলাইজেশন দাঁড়াবে না। মানে আমি কবিতা লিখি, এখন আমার গুরুত্ব দেবে ঘটনাটা এরকম না, কিন্তু সিভিলাইজেশন দাঁড়ানোর জন্য কবিতা ইম্পর্টেন্ট। কিন্তু যে দীর্ঘ সময় নিয়ে আপনি যেমনটা বলছিলেন যে তারা আসলে দীর্ঘ সময় নিয়ে একটা নেশনকে বিল্ড করে, তাহলে বিগত 15-16 বছরে যে আওয়ামী ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে সকল কবিদের কবিতার মাধ্যমে বা যে সকল সাহিত্যিকদের লেখনীতে, তারা তাদের যে ন্যারেটিভটা তৈরি করতে চেয়েছেন সেটা তো একটা সময় পর্যন্ত রয়ে গেছে বা এখনও সামনে অনাগত দিনে মানুষকে ফ্যাসিবাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে। সেই জায়গাতে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন যাতে কোনো সাধারণ মানুষকে এই লেখনীগুলো উদ্বুদ্ধ করতে না পারে? না, বিষয়টা হচ্ছে কি জানেন, আওয়ামী লীগ, আওয়ামী রেজিমের বা ওই বেঙ্গলি ন্যাশনালিস্টিক যে কবি সাহিত্যিক, তাদের কোনো প্রভাব বাংলাদেশে নাই, ছিল না, গত 15 বছর ছিল না। আপনি যেটা বলতেছেন এটা আমি আসলে বিলিভ করি না। কারণ হলো, আপনি ভাই র্যাব দিয়ে যদি একটা অনুষ্ঠান করান, একটা ধরেন পুলিশ দিয়ে একটা অনুষ্ঠান করাচ্ছেন, ওটা তো ভাই অনুষ্ঠান না, আসলে ওটা তো স্পন্টেনিয়াস কোনো ঘটনা না। সো বাংলাদেশের পাবলিক কখনোই এই আওয়ামী রেজিমের কবিদের দ্বারা বাংলাদেশের পাবলিক কখনোই না। যদি হইতোই তাহলে এত লোক জীবন দেয় নাকি? মানে ধরেন আমার লেখা কেন বাংলাদেশে বিখ্যাত হয়ে উঠবে? তো হওয়ার কথা না, তো হওয়ার কথা ওর কথা, কারণ ও তখন বলতো, ওর কথা মানুষ শুনতো, ওর কথা মানুষ শোনেনি। দেখেন আমি এরকম, আমি খুবই ছোট মানুষ, খুবই অল্প ধরেন পরিসরে আমার নড়াচড়া, তারপরেও জুলাইয়ের পরে আমার মনে পড়ে 3 জন অথবা 2 জন আমাকে মেসেজ করছিলেন এইভাবে যে এদের মধ্যে 2 জন কিন্তু চোখে গুলি খাওয়া। হ্যাঁ, আচ্ছা, তারা আমাকে মেসেজ করতেছেন যে রোবায়েত ভাই, জুলাইয়ের ওই সময়টায় আমরা আসলে সারাদিন মাঠে ছিলাম, রাস্তায় থাকতাম, বাসায় ফিরে যদি নেট যখন থাকতো তখন আমরা দেখতাম যে রোবায়েত ভাই কী লিখছে, এবং আপনি দেখতাম যে আপনি কোনো একটা স্লোগান লিখছেন। ঠিক আছে, পরের দিন আমরা আরও রিচার্জ হয়ে যাইতাম। ঠিক আছে, তো আমি ধরেন এটা শোনার পরে ধরেন আমি তো আসলে খুবই মানে দেখেন একজন আহত যিনি রাস্তায় জীবন দিচ্ছেন, মানে জীবন দিতে গেছেন এবং চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, তার কাছে আমি খুবই নগণ্য। কিন্তু এই ধরনের লোকগুলো যখন আমার কথা বলতেছেন যে তারা আসলে আমার কথা শুনে রাস্তায় নামতেছেন, তারা মৌতের সামনে যাচ্ছেন আসলে, তো তখন তো ধরেন যে আমি তো আসলে মানে ইন্সপায়ার্ড হওয়া ছাড়া উপায় নাই আমার। তা আমি ওইটাই বলতে চাচ্ছি, দেখেন এই ইন্সপিরেশন তো সে আওয়ামী কোনো কবির কাছ থেকে পায়নি। সো আমার সহজ আলাপটা হচ্ছে এই সমস্ত আওয়ামী লীগ কবি টবি হ্যানত্যান এগুলো আসলে কোনো মূল্য বাংলাদেশের সোসাইটি গত 15 বছরে দেয়নি বা আমাদের দেবে না। এখন কাণ্ড হচ্ছে আপনি বলছেন যে আপনারা কী করছেন বা করতেছেন কি না। দেখেন আমাদের লেখাপত্রে জিনিসগুলো অলরেডি আছে, বাংলাদেশে গত 10-15 বছর প্রচুর ইন্টেলেকচুয়াল এনে কাজ করতেছেন। প্রবলেমটা অন্য জায়গায়, সেটা হলো ইনস্টিটিউশনগুলো এদেরকে চেনে না, গুরুত্ব দেয় না, তাদের লেখা মানুষের কাছে পৌঁছায় না। ভাই আমি লিখে কি আমি বিলি করে বেড়াবো? না, আমি তো এটা পারি না। ভাই আমি লিখবো, কোনো না কোনো ইনস্টিটিউশনের কাজ হচ্ছে লেখাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা কে করতে পারে? এটা পলিটিশিয়ানরা করতে পারে, এটা ইনস্টিটিউশন করতে পারে। কিন্তু যদি আপনি যদি আমার গুরুত্বই না দেন, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আপনি একটা বিরাট কিছু একটা, ফাইন, আপনি অনেক বড়, এটা কোনো সন্দেহই নাই, কিন্তু ভাই আপনি সব কিছু পারেন না, কিছু জায়গা অন্য মানুষ পারে, তাদেরকে আপনি নিয়ে আসেন, তাদের লেখা মানুষের কাছে পৌঁছান, তাদের কাজ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব ভাই আমার না, আমি পারবো না এটা। আমার কাছে ধরেন এই যে আপনি একটা মিডিয়া নিয়ে বসে আছেন বা কিছু নিয়ে বসে, এটা আমার নাই, তো আমি কেমনে যাবো? আসলে আমি পারবো না। এটা করতে হবে ইনস্টিটিউশনকে। এখন ইনস্টিটিউশন হইতে পারে এটা পলিটিক্যাল পার্টি, হতে পারে বাংলা একাডেমি, হতে পারে আরও কিছু, আমি জানি না কারা হইতে পারেন, কিন্তু আমি না, এটা আমার কাজটা আসলে লেখাই। আপনি যদি আমাকে দিয়ে আবার এটা প্রচারের পিছনে দৌড়ান তাহলে আসলে আমার লেখাটা থাকবে না আর। রাইট, ঠিক আছে। সো আমাদের কাজ এখানে, প্রচুর টেক্সট রেডি হয়েছে, প্রচুর মানুষ পলিটিক্যালি মানে ইন্টেলেকচুয়ালি কথা বলছে, গত 15 বছর বলছে, বুঝছেন, এখনও বলতেছে, কিন্তু মুশকিলটা হয়েছে যে এটা মানুষের কাছে পৌঁছায় না। ধরেন এই যে আমার একটা কবিতা ক্লাস 7-এ পাঠ্য, মানে আমার বয়সে এটা আমার জন্য খুবই তো একটা কী বলে একটা হিস্টোরিক্যাল ব্যাপার। কেন দেখবেন আমার মানুষ চেনে না, আমি বলতেছি না যে আমার চিনুক, আমি কি আমার পিঠে লিখব আমার কবিতা পাঠ্য বই আছে, ওটা না। চেনে না কেন বলেন তো? কারণ আই এম নট সেলিব্রেটেড,
আমাকে তো সেলিব্রেটই করেনি, তো মানুষ কীভাবে চিনবে? মানুষ কীভাবে চিন্তা করবে যে হাসান রুবায়েত অর সামথিং কেউ এরকম সামওয়ান কে এরকম আছে যাদের লেখা আমাদেরকে দেখতে হবে একটু কী করছে। তো আপনি তো যদি কোনো কারণে আমাকে না পৌঁছায় দেন কোথাও, আমাকে সেলিব্রেট না করেন, সেই ক্ষেত্রে আমার লেখা পৌঁছাবে না। ওই জন্যই বুঝছেন হয় কি জানেন, 200 বছর পরে আবিষ্কার হয়। কিন্তু লেখাটা পাঠ্য বইতে চলে আসা এটাই তো সবচেয়ে বড় সেলিব্রেশন। না, এটা সেলিব্রেশন না। দেখেন আমি বলি, সেলিব্রেশন না কি অর্থে, এই কবিতাটা শুধু যখন ক্লাস 7এই পড়তেছে, বাট এটা আমাকে চেনাটা, মানে আমি আবারও বলতেছি এখানে আমি মানে আমি না, এখানে একটা কমিউনিটির কথা বলতেছি আমি, ইন্টেলেকচুয়াল কমিউনিটি। কমিউনিটিকে যদি আপনি সেলিব্রেট না করেন তখন অন্যরা আপনাকে খুঁজবে না, আপনাকে খুঁজে পড়তে হবে তো তার। আচ্ছা, মানে সে তো আপনাকে জানবেই না। এই যে ধরুন আপনার এখানে আমি আসছে, আপনাদের পেজের নিশ্চয়ই অনেক ফলোয়ার আছে, তারা হয়তো এই যে এই ঘটনার পরে কোনো একটা কারণে হয়তো আমার পিছনে লাগতে পারে যে দেখি আসলে করছেটা কি, সে তো খোঁজ নিতে পারে। এটা তো ইম্পর্টেন্ট, খোঁজ তো আপনাকে নিতে হবে। দেখেন একটা সময় আমাদের মিডিয়া কেবলমাত্র ছিল হচ্ছে পত্রিকা। তখন তো শিক্ষিত লোকেরা বা সকল্ড মানে ইউনিভার্সিটি বা স্কুল কলেজ পাশ করা লোকেরা তো কী করতো, পত্রিকা পড়তো। এখন তো এত তো মিডিয়া হয়েছে যে আসলে এটা মুশকিলও। কিন্তু আপনি যদি সেলিব্রেশন না করেন, আপনার কি মনে হয় যে আমি যদি একজন লেফটিস্ট রাইটার হতাম, মানে একদম সেলিব্রেটেড লেফটিস্ট রাইটার, ভাই আমার নিয়ে অনেক হইতো, সেলিব্রেশন হইতো। আমি জানি এটা হইতো, হ্যাঁ এটা হয় আসলে, কিন্তু আমি তো দেখিনি কখনো। ধরেন বাংলাদেশে আমার একটা কবিতা পাঠ্য বইয়ে আছে, এটার উপর বেস করে যে আমার কেউ সাক্ষাৎকার নেবে, কেউ আমার সঙ্গে কথা বলবে, সেটা তো সে করে না। তাহলে আমি বলছি যে এটা আমাকে সেলিব্রেট করেন কি করেন এটা না আমার যায় আসে না, আমি ওই জন্য কাজ করি না। বাট ওই যেটা বললেন যে আসলে আমরা কাজ করতেছি কি না, কাজ আসলে আছে কিন্তু এটা সেলিব্রেশন নাই। আমাদের দেশে কবিতার পাঠকের সংখ্যাটা কি দিন দিন কমে যাচ্ছে না? না, এদিন বাড়তেছে, আসলে বাড়ছে। অবশ্যই। নতুন নতুন যত বইগুলো আসে আমরা তো ম্যাক্সিমাম সময় দেখি সেগুলো হয় গল্পের বই, উপন্যাসের বই, অথবা কোনো থ্রিলার, কমিক্স এ ধরনের বই আসে। না, কিছু বিষয় তো আপনার আছে, মানে সেটা হলো যে সবসময় ওই বিষয়গুলো অনেক বেশি পাবলিক হয় না, কিন্তু সেগুলো হচ্ছে ধরেন আপনার যে শরীরের যে অক্সিজেন আপনি দেখেন না, আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন আপনি দেখেন না, আপনার শরীরের ভিতরে রক্ত বয়ে বেড়াচ্ছে আপনি জানেন না, এটা দেখেন না। দেখেন আমরা তো ওপর থেকে যেটা দেখি সেটা তো এক ধরনের সৌন্দর্য, আবার ভেতরে আরেক ধরনের মেকানিজম কাজ করে। কবিতার জায়গাটা ওই জায়গায়, কবিতা খুব কম মানুষ পড়বে সম্ভবত, কিন্তু এই কম মানুষ কিন্তু তারা আবার যারা দুনিয়া চালাবে। কারণ এটার এত ধরেন হাজার হাজার মানুষ যদি না পড়ে কোনো কারণে, মানে আমি তো চাই হাজার হাজার মানুষ পড়ুক, এটা আমার লাভ আছে, হ্যাঁ, কিন্তু যারা পড়ার দরকার, বুঝছেন, যে লোকটা আসলে পড়ার দরকার তা যেমন যে আমি আপনাকে বলতেছিলাম তখন কথায় কথায় যে ধরেন এই যে এখন যারা ধরেন এখন আপনার ছাত্র উপদেষ্টা আছে কয়জন, এখন আছে 2 জন। এই 2 জনের ব্যক্তিগত আমাকে বহুত আগে থেকে চেনে, আমার লেখার সঙ্গে তারা পরিচিত। আগে ধরেন যে আরও একজনের নাম বলি, ধরেন যে এখন জাইন উপদেষ্টা, তিনি আমাকে খুব ভালো করে চেনেন, বহুত আগে থেকে উনি আমার লেখা পড়েন। হ্যাঁ, ধরেন যে এই যে আপনার এনসিপি যে নতুন পার্টি, এই পার্টির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নাম আমি বলতে পারবো যারা আসলে বহুত আগে থেকে আমাকে চেনেন এবং আমার কবিতা পড়েন। তো জায়গা মতো তো পড়তেছে আসলে, বুঝছেন। সো আরেকটার পর আমি যেটা বলতেছি না, কবিতা পাঠক বাড়তেছে, এটা সত্য। আগের চেয়ে অনেক বেশি কবিতা বই বেশি বেচা হয়। আচ্ছা, এটার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, বুঝছেন, এটাতে প্রচুর প্রসার হচ্ছে, প্রচুর মানুষ কিনতেছে। আপনার সর্বাধিক বিক্রিত কবিতার বই কোনটা? সম্ভবত, যদিও আমার কাছে স্ট্যাট নাই, সম্ভবত ব্রিজ পেরুলে অন্য ঋতুর দেশ, এই বইটা। কত কপি? না, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আসলে, কারণ সম্ভবত 1000+ আর কি। মানে এই দেশে 1000+ কবিতার বই বেচা হয় মুশকিল। তবে আরেকটা কথা আপনি আপনাকে জানাই রাখি, দুনিয়ার কোনো দেশে অনেক বেশি কবিতার বই বেচা হয় না, কোনো কালেই হয়নি। হ্যাঁ, কিন্তু কবিতা সবসময় সেলিব্রেটেড বা ঘটনা, রাষ্ট্রের জন্য, জাতির জন্য, সিভিলাইজেশনের জন্য। একটু যদি ইসলামিক ধারায় আসি, সেখানে যে ইসলামিক বইমেলা গেল মাসব্যাপী, সেখানে আমরা যদি দেখি যে নতুন বইয়ের সংখ্যাটা, কবিতার বই কিন্তু নাই বললেই চলে। মানে ইসলামিক জগৎটাতে সেখানে কবিতার এই যে একটা হাহাকার বলি অথবা একটা শূন্যতা বলি, মানে এইটা কেন? আমার তো ধারণা, বা জানি না, ভুল হলে আপনার সাথে আর্গিউ করতে পারেন, ডিবেট করতে পারেন। সেটা হলো যে কবিতাকে সম্ভবত মাদ্রাসাগুলোতে বা আরবি মিডিয়ামে আসলে কবিতাকে মানে করা হয় কিনা আমি জানি না, মানে এখন হয়তো উৎসাহিত করা হয় না সম্ভবত। হয়তো কেউ কবিতা লিখলে তারা হয়তো বলে যে কবিতা লেখেও,
মানে অথচ দেখেন আমি যেটুকু জানি যে ধরেন আরবিতে মানে আরবি সাহিত্যে কবিতার যে জায়গাটা আমি যেটুকু জানি আসলে ধরেন তাফসির ইবনে কাসির এই কারণে ভালো যে এটার ব্যাখ্যায় উনি নানান সময় কবিতা নিয়ে আসতেছেন যে এই শব্দটা আসলে যে ব্যবহার হচ্ছে কবিতায় কীভাবে ব্যবহার হইতো, কী মিনিং কীভাবে হইতো। তো এই যে ধরেন বালাগাতের যে আলাপটা, সাহিত্যের যে আলাপটা, এটা তো আপনার হচ্ছে যে আরবি মিডিয়ামের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। ইবনে কাসির অবশ্য সেখানে হাদিসের রেফারেন্স বেশি আনা হয়েছে। মানে আপনি কোরআনের তাফসির করবেন, হাদিস তো সেখানে বেশি আসবেই, স্বাভাবিক আলাপ। কিন্তু আমি যখন বলতেছি একটাও যদি কবিতা আসে তো উনি কেন আনতেছেন? হ্যাঁ, তো আমি যেটা মনে করি সেটা হলো আরবি মিডিয়ামে তো আরও বেশি কবিতা হওয়ার কথা ছিল। হ্যাঁ, কারণ তারা যেভাবে কবিতা পড়েন বা কবিতা পড়ানো হয় তাদের সিলেবাসে, আমি যেটুকু জানি, সেটা তো অনেক ভালো আরও হওয়ার কথা। কিন্তু আমি দেখছি কি জানেন, সবচেয়ে কবিতা নিয়ে নাক সিটকানো এবং কবিতাকে ভিলিফাই করা এবং কবিতা নিয়ে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলা, এটা অনেক বেশি আসলে এখান থেকে আবার হয়। এটা আগের জেনারেশনটা করেন, এখনকার জেনারেশনটা একটু কম করেন, বা যারা করেন তারা আসলে পড়াশোনাই করেন না। এখন আমরা যে রকমারিতে যদি আমরা একদম টপ 4টা দেখি, সেখানে আমরা কখনো হয়তো আরিফ আজাদকে দেখি, কখনো হয়তো আজহারিকে দেখি, বা এ ধরনের রাইটারদের লেখাগুলো আমরা দেখি, কিন্তু সেখানে কোনো কবিতার বই কিন্তু সচরাচর চোখে পড়ে না। দরকার নাই তো। আপনার কি মনে হয় দুনিয়ার সেরা কবিতার বই যদি আমি হিসাব করি, ধরেন দান্তের দ্য ডিভাইন কমেডি যখন বের হচ্ছে তখন কি অনেক বেচা হইতেছে? জীবনও না। শোনেন, ওইটা অন্য জিনিস। মার্কেট অ্যান্ড সিভিলাইজেশন দুটো দুই জিনিস। মার্কেট তো কনজিউম করে অন্য জিনিস, কিন্তু সিভিলাইজেশন তো আপনার একটা জাতি তৈরি করে। সো দেখেন, মানে নাই, এগুলোর কোনো প্রভাব নাই সোসাইটিতে, দেখাতে পারবেন না। আরিফ আজাদের মানে আমি জানি না, মানে উনি কে, আমি চিনিও না, নাম শুনছি অনেক। আরিফ আজাদের কোনো প্রভাব বাংলাদেশের সাহিত্যে পড়বেই না, ইম্পসিবল, অসম্ভব, পড়বে না। আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে। কেন পড়বে না এটা নিয়ে হয়তো অনেকেই অনেক কথা বলতে পারে, আমি এই কথা বলতেছি, অনেকে আমাকে গালাগালিও করতে পারে, কিন্তু এর আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে যে সিভিলাইজেশন এই ধরনের ঘটনা তো অনেক ঘটছে। বেস্ট সেলার বই তো দুনিয়া সব জায়গাতে আছে, কিন্তু ভাই সিভিলাইজেশন অন্য জিনিস, লিটারেচার কালচার অন্য জিনিস। হ্যাঁ, ওটা হয় না আসলে। তো রকমারি চার্টে কি আছে না আছে এটা দিয়ে কবিতার যায় আসে না। না, এই কারণে আমরা হুমায়ুন আহমেদের সময়টাতে আমরা দেখতাম সেখানে সৈয়দ শামসুল হকের কবিতার বই কিন্তু সে অর্থে, মানে তার লেখনী কিন্তু সে অর্থে আসলে সেল হতো না। বাট যেখানে আমরা দেখতাম যে হুমায়ুন আহমেদ একদম হাজারে হাজার সেল হচ্ছেন, আপনি কি মানে সেই জায়গাটাতেই? না, নিশ্চয়ই। আপনি খেয়াল করে দেখেন, ধরেন আমি বলি, আল মাহমুদের সেরা কবিতার বই ধরে নেওয়া হয় যে সোনালী কাবিন। আর সোনালী কাবিন কত কবি বেচা হয়েছে টোটাল এখন পর্যন্ত? এই হিসাব বের করা যাবে। নিশ্চয়ই হুমায়ুন আহমেদের কোনো বইয়ের চেয়ে কম, নিশ্চয়ই আরিফ আজাদের যে কোনো বইয়ের চেয়ে কম, নিশ্চিত। আমি গুনে বলতে পারি এটা। মানে আপনি যদি সার্ভে করেন আপনি বলতে পারবেন যে আসলে কত হাজার কপি সোনালী কাবিন বেচা হয়েছে। বাট সোনালী কাবিন মানে ইজ এ সিভিলাইজেশন, আর কিছু করতে পারবেন না আপনি এটারে, মানে বলছেন। তো ওইটারে আমি ওইভাবে দেখি না আসলে। মানে ওকে ফাইন, এন্টারটেইন করার জন্য তো এক ধরনের টেক্সট দরকার হয়, তো সেটা মানুষ কিনবে, পড়বে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যখন মনে করতেছি যে এটার সাথে আসলে মানে জাতি গঠনের সাথে এটার ব্যাপার ঘটতেছে, তখন আমি মনে করি না এগুলো খুব গুরুত্বপূর্ণ আলাপ। আপনার ভবিষ্যৎ টার্গেট কি পরিমাণ কবিতা লিখতে চান? পরিমাণ তো জানি না, এটা ঠিক করিনি আসলে। কিন্তু আমার মানে টার্গেট তো বারবার চেঞ্জ হয়। আপাতত টার্গেট হচ্ছে বড় পরিসরে কোনো কাজ করা। যেমন আমি দুনিয়ার কতগুলো বইকে আমি খুবই ধরেন মানে করি যে এই ধরনের কোনো একটা কাজ করতে পারলে আমি আসলে খুব সুখী হইতাম। যেমন ধরেন আল্লামা ইকবালের জাভিদ নামা, বা ধরেন এই মুহূর্তে মনে পড়তেছে ডিভাইন কমেডির যে ইনফার্নোর যে অংশটা দান্তে আলিগেরির। তারপর ধরেন খুব রিসেন্ট যদি আমরা বলি, আপনি পাবলো নেরুদার একটা বই আছে সম্ভবত কান্তে হেনোরেবল, এরকম নাম। তো এই ধরনের বড় কাজ, মানে বড় ক্যানভাসে বড় কাজ, ছোট ছোট কবিতা না, মানে এগুলো ট্রান্সলেট করা না, আমার নিজের এই ধরনের কোনো একটা কাজ করা, ওকে, মানে এই লেভেলের কাজ আর কি। হ্যাঁ, আমি জানি না আমি লেখার পরে ওই লেভেলটা হবে কিনা, কারণ এই লেভেল ঠিক করে আসলে অনেক পরের জেনারেশন, ঠিক আছে, আপনার কন্টেম্পোরারি জেনারেশন লেভেল ঠিক করতে পারে না। কিন্তু ওই একটা খায়েশ আছে আর কি, জানি না আমি পারবো কিনা, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে পারবো। আপনি তো অনুবাদ নিয়েও কাজ করেন, এখন পর্যন্ত কি কাজ করেছেন অনুবাদ সাহিত্যে? আসলে হয়েছে কি, আমি কিন্তু অনুবাদ করি মূলত পেটের দায়ে। হ্যাঁ, মানে
যেহেতু আমি টিউশনি করতাম এক সময় এবং টিউশনি আমার আস্তে আস্তে চলে গেছে, বা নাই বললেই চলে এখন, এখন নাই বললেই চলে না, এখন নাই। তো তখন আমি আসলে ঘোষণা টোষণা দিয়ে আসলে পাবলিকের কাছ থেকে কাজ চাইছি যে আমি তো অনুবাদ করতে পারি, সো আমার একটু কাজ টাজ দেন। তখন আসলে আমার সাথে বেশ কয়েকটা প্রকাশনী যোগাযোগ করছে এবং আমি কাজ করতেছি। তো প্রথম আমি যে কাজটা করছি এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য ওনার ফুলকুমারী বইটা, এটা মূলত ইংরেজিতে লেখা হয়েছিল, এইটা পরে বাংলায় আমি ট্রান্সলেট করছি, এটা বের হয়েছে ঐতিহ্য থেকে বাংলা ট্রান্সলেশনটাই। আর এরপরে হচ্ছে গার্ডিয়ান প্রকাশনীতে আমার একটা কাজ অলরেডি বের হয়েছে, এটা ক্রুসেডের উপর। তারপরে এখনও গার্ডিয়ানের কিছু কাজ আমি করতেছি, পাশাপাশি আরও কয়েকটা প্রকাশনীর সাথে আমি কাজ করতেছি। আপনি সিথি নামক যে কবিতাটা লিখেছেন এবং যে কবিতাটা আমরা পাঠ্য বইতে দেখছি, সেখানে আপনি একটু ডিফারেন্ট একটা মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। যেমন আপনার, আমি যদি একটু পড়েই শোনাই, সেখানে আপনি লিখেছেন যে খোদার আরশ কাইপা ওঠে শুই না বাপের হাহাকার, একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে ছাড়। তো এই যে মানে ভাষার যে একটা ভিন্নতর স্টাইল আমি বলবো, আপনি এখানে পাঠ্য বইতে অলরেডি নিয়ে এসছেন। হ্যাঁ, এটা হয়তো নিশ্চয়ই কর্তৃপক্ষ চুজ করেছে, বাট আপনি যে লিখেছেন এই ধারাটাকে, ভাষার কবিতার যে ভাষার এই ধারাটা, এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন, বা আমাদের সাহিত্যে এই কথ্য ভাষার যে প্রচলনটা, এটাকে আসলে নিয়ে আসা যায় কিনা, বা পাঠ্য বইতে এটাকে জায়গা দেওয়ার সুযোগ আছে কিনা? আসলে দেখেন, এই যে কোশ্চেনটা কেন আসতেছে যে সিথি যেই ভাষায় লেখা, সেই ভাষাকে আসলে পাঠ্য বইয়ে জায়গা দেওয়া যায় কিনা, কোশ্চেনটা আসলে খুবই কলোনিয়াল মাইন্ডসেটের কোশ্চেন। কারণ আমি আপনাকে বলি, আমরা যে বাংলায় আসলে কথা বলি, মানে আমরা কি ওই বাংলা লিখি কি না? আমরা তো লিখি না, আমরা লিখি একটা অন্যরকম বাংলায়। এটা কেন হইল আসলে? এটা হওয়ার কথা না। হ্যাঁ, ধরেন আমি ধরে নিলাম, মানে হওয়ার কথা না কেন? না, এটা হওয়ার কথা না, কারণ আপনি যে অঞ্চলের মানুষ, আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে, আপনার রিটেন ল্যাঙ্গুয়েজের মধ্যে তারই প্রভাব থাকার কথা। কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার রিটেন ল্যাঙ্গুয়েজের প্রভাবটা আসলে কলকাতার। অর্থাৎ ফোর্ট উইলিয়াম যখন আপনার এখানে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হইল কলকাতায়, ওরা এসে এক ধরনের বাংলা ভাষা বানাইলো জাস্ট, ঠিক আছে, একটা গদ্যের বাংলা ভাষা বানায় সে আসলে তার পণ্ডিতদেরকে দিয়ে, তার ইনস্টিটিউশনগুলো দিয়ে ওই ভাষাটা সে আস্তে 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 ছড়ায় দিল। আমরা সেই ভাষাটা আসলে কোনো, মানে আমরা যে বাংলাটা লিখি, এটা কোনো না কোনো কারণে কলকাতার আপনার ফোর্ট উইলিয়ামের লিগেসি, এটা আমাদের না আসলে। আমি আপনাকে জাস্ট এখানে একটু যদি আমি পেছন থেকে আসি, জিনিসটা বুঝতে সুবিধা হবে আপনার। দেখেন, 1860 পরে আসলে সম্ভবত ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা, আমার সাল তারিখ ভুল হয় তো, সম্ভবত 60, হ্যাঁ। এবং আপনি এবার একটু 1800 আগের সময়কার, মানে যখন ধরেন যে আমাদের এখানে 1757 ঘটতেছে, যখন ধরেন পলাশী ঘটতেছে, বা আপনি মুর্শিদকুলি খাঁ থেকে নিয়ে শুরু করে সিরাজউদ্দৌলা পর্যন্ত যদি আপনি দেখেন, এই অঞ্চলের যদি আমরা কিছু লিটারেচার দেখি, এবার ধরেন যে আমরা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি একজন বরুচণ্ডীদাস, চণ্ডীদাসের আমি লাইন বলতেছি, ধরেন বলতেছে যে সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া। এবার আপনি আরেকটু পিছনে, আরেকটু পরে আসেন, আস্তে আস্তে যদি আপনি আসলে ভারতচন্দ্র রায়গুণাকরের সময় আসেন, এবং আমি আরেকজনের নাম বলবো, সেটা হলো রামপ্রসাদ সেন। রামপ্রসাদ খুবই বড় কবি বাংলা ভাষার, যদিও তাকে সবাই মানে গীতিকার হিসেবেই জানেন, একই টাইমের, কিন্তু মানে সিরাজউদ্দৌলা তখন সম্ভবত বাইচা আছে যখন রামপ্রসাদ আসেন। তো রামপ্রসাদের দেখবেন, রামপ্রসাদের লাইন আছে এরকম যে দেনামা তবিলদারি, এই টাইপের, মানে এক্স্যাক্টলি আমি লাইন বলতেছি না, কিন্তু তবিলদারি শব্দটা উনি ইউজ করতেছেন। তারপর ধরেন আপনি যদি ভারতচন্দ্র রায়গুণাকরে দেখেন, উনি বলতেছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আচ্ছা, সো আপনি খেয়াল করে দেখবেন যে বাংলা ভাষার যে লিগেসিটা, যেটা ধরেন আমি যদি মধ্যযুগ থেকেও আসি, মানে ধরেন রিটেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছি তো আমরা কিন্তু মানে মৌখিক ভাষা নিয়ে কথা বলতেছি না। তখন চর্যাপদের পরে আর কি পাওয়া গেল না পাওয়া গেল, ঠিক আছে, আমি ধরে নিলাম যে আমি বরুচণ্ডীদাস থেকে আসতেছি। বরুচণ্ডীদাস থেকে যতক্ষণ পর্যন্ত আমি ভারতচন্দ্র রায়গুণাকরে আসছি এবং এই 1757 আশেপাশে আসতেছি, আপনি দেখেন এখানে কোনো ভাষায় আসলে বুঝতে আপনার প্রবলেম হচ্ছে না। ধরেন বরুচণ্ডীদাসের লাইন আছে এরকম যে পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতে বাঁধিব ঘর, পীড়িতি দেখিয়া পরশি করিব, তাবিনে সকলই পর, ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজটা, আবার ধরেন যে আপনি, আমি যেটা বলতেছি ভারতচন্দ্র রায়গুণাকর, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, খুবই বিখ্যাত লাইন। এইবার
ইংরেজরা ঢুকলো এখানে, ঢুইকা আপনার কোনো না কোনোভাবে পরে 1800 সালের 60 দিকে সে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করলো। 1860 কিনা আমি জানি না, মানে ভুল হতে পারে আমার, মানে ঢুকে তো ওরাই 19 শতকের শুরুর দিকে এই ঘটনাটা ঘটাইছে। ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করলো। ফোর্ট উইলিয়ামের পরের একটা শ্রেষ্ঠ সাহিত্য যদি আপনি চিন্তা করেন সেটা হলো মেঘনাদ বধ, আপনার মাইকেল মধুসূদন দত্ত। ভাষাটা কি পড়তে পারবেন না এবং আপনি বুঝবেন না। আচ্ছা, হ্যাঁ, তো এই যে মেঘনাদ বধের যে ভাষা, মানে এটা কেন এরকম হইল আসলে? আপনি এতক্ষণ ধরে কিন্তু পিছনে যাচ্ছেন, কিন্তু যে কোনো ভাষার পিছনে গেলে না বোঝার কথা, কিন্তু আপনি 19 শতকে এসে আপনি ঠাস করে এমন একটা মেঘনাদ বধ পাইতেছেন যেটার ভাষা আসলে কেউই বোঝে না। এটা বোঝার জন্য রীতিমতো টিকা লাগে, টিপ্পনী লাগে, মাস্টার লাগে, আরও লাগে, অনেক কিছু লাগে। কিন্তু চণ্ডীদাস পড়তে তো আপনার সেটা ওইভাবে লাগতেছিল না। ইভেন ভারতচন্দ্র রায় গুণাকর পড়ার জন্য ডাকতেছিল না, রামপ্রসাদ সেন পড়ার জন্য ডাকতেছিল না। ওকে ফাইন, বাদ। এবার আপনি আসেন আমাদের এদিকে, আপনি দেখবেন আমাদের যে গানগুলো আছে, মানে সিলেট অঞ্চলের গান বলেন, আমাদের হাসান রাজার কথা বলেন, আপনি আরও পিছনের দিকে যান, লালনের কথা বলেন, আরও মানে আমি নাম তো ড্রপ, মানে নাম হইতেই পারে। এদের ল্যাঙ্গুয়েজটা দেখেন, আপনি দেখবেন, আপনি বুঝেন। বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। কিন্তু এই যে মধুসূদনের যে ল্যাঙ্গুয়েজটা আসলো কোত্থেকে? এটা লিগেসি কারা? সিলসিলা কে? কোত্থেকে এটা আসলো? ভাই এটা বানাইছে আসলে সংস্কৃত গাইটা এটা। আচ্ছা, হ্যাঁ, এটা বানাইছে কারা? এটা বানাইছে আপনার কলকাতার ওই মানে ফোর্ট উইলিয়ামের নিয়োগ দেওয়া পণ্ডিতেরা। এবং তারা ভাষা থেকে দেখেন, রামপ্রসাদ সেন যখন তার শব্দ কবিতায় ফার্সি ইউজ করতেছেন প্রচুর, কারণ তো আছে, কারণ ফার্সির লিগেসি তো তখনও আছে। ঠিক আছে, আপনি সিরাজউদ্দৌলা ধরেন নাই, মানে সিরাজউদ্দৌলা তখনও ধরেন, এই যে ধরেন তার আগ পর্যন্ত যে ফার্সির লিগেসি তো এখানে আছে, এবং এটা জনতার মুখের ভাষা হয়ে গেছে। দেখেন, আমি একটা জিনিস বলি, আমাকে অনেকেই বলে যে আপনার কবিতা তো আরবি ফার্সি শব্দের প্রচুর ব্যবহার আপনি করেন। আমি তো বলি না, আমি আরবি ফার্সি ইউজ করি না, আমি বাংলা শব্দ ইউজ করি। কীভাবে ভাই? এটা আরবি, আমি আরবি মানে কি? ধরেন আমি বলতেছি যে আপনার, ধরেন আমি বললাম যে ইন্নি জাইলুম ফিল আরজ খলিফা, ঠিক আছে, আপনি তো বুঝলেন না, সাধারণ মানুষের কথা বলতেছি, মানে এটা আরবি। কিন্তু ধরেন আপনি বললেন যে আরে আমার মৌত বাতাসে বাতাসে কাঁপতেছে, আপনি তো বোঝেন না, মৌত আপনি আসতেছে আরবি থেকে, আপনি জানেন। তাই আমি বলছিলাম আরবি ডিরাইভড, ফার্সি ডিরাইভড, বাট এগুলো আর আরবি ফার্সি নাই, এগুলো অলরেডি বাংলা হয়ে গেছে। সো আপনি এগুলো আরবি ফার্সি বলেন কোন দুঃখে? তাতে দুঃখ থাকা লাগবে। তো আপনি খেয়াল করে দেখেন যে মধুসূদনের যে মেঘনাদ বধ কাব্য, এটা সম্পূর্ণভাবেই হচ্ছে আপনার একটা সংস্কৃতাইজড একটা ল্যাঙ্গুয়েজ, যেটা বুঝতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাহলে এইবার আপনার হচ্ছে বঙ্কিমরা সেই সময় লিখতেছেন, বঙ্কিমরা কি করতেছেন? বাংলা গদ্য লিখতেছেন প্রথম, ধরেন উপন্যাস লিখতেছেন, এবং ওইটার লিগেসেই চলে আসতেছে আসলে। হ্যাঁ, ওইটাকে ঠিক করে ধরেন কোনো না কোনোভাবে পরে কলকাতা কী করলো, একটা স্ট্যান্ডার্ড বা প্রমিত একটা বাংলা বানাইলো, যে বাংলাটা আসলে কলকাতার কোথাকার আপনি তাও খুঁজে বের করতে পারবেন। ইভেন পশ্চিমবঙ্গে, মানে কলকাতা থেকে বাইরে গেলে দেখবেন ওই ভাষার সাথে পরিচয় নেই তার। পশ্চিমবঙ্গের অনেক জায়গার মানুষ কিন্তু অনেকভাবে কথা বলে, কিন্তু ওটার সাথে এটা না যায় না। কলকাতার বাবুরা, এলিটরা যে বাংলায় কথা বলতেছে, ওই বাংলায় তার রিটেন ল্যাঙ্গুয়েজ হইল। এবং আমরা কি করলাম জানেন? আমরাও তো আসলে ওদেরই কোনো না কোনোভাবে, ওদের কলোনি তো আসলে। আমি তো আবারও বলতেছি যে বেঙ্গলি ন্যাশনালিজম আমাদেরকে বানাইছে, আমাদেরকে ট্রেন করছে। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখেন তো, এখানে ঢাকা ইউনিভার্সিটি হতেছে মুসলমানদের জন্য, এখানে বঙ্গভঙ্গ এসে হ্যান, পরে এলাম আবার ভেঙে চলে তসনস আবার। ঠিক আছে, তার মানেটা কি জানেন? মানে হচ্ছে মুসলমান বা এই অঞ্চল, আমি শুধু মুসলমান বলবো না, এই অঞ্চলের যে মানুষ, ঠিক আছে, সেখানে নমশূদ্র আছে, সেখানে গরিব হিন্দু আছে, ঠিক আছে, আরও জাতি আছে, তারা মিলে কিন্তু এখানকার যে ল্যাঙ্গুয়েজ গড়ে তুলছে, সেই ল্যাঙ্গুয়েজের সাথে তো বাবুদের ল্যাঙ্গুয়েজ তো ভাই মেলারই কথা না। হ্যাঁ, তাইলে আপনি কি করেন? এই জন্য আপনাকে কষ্ট করে বাংলা ডিকশনারি কিনতে হয় আসলে। ভাই আমি বলতেছি না আপনি ডিকশনারি কিনবেন না, ডিকশনারি অবশ্যই কিনবেন, যখন আপনি সাহিত্য নিয়ে পড়াশোনা করবেন সেটা একটা আলাদা ঘটনা আছে। কিন্তু সেটা সাধারণ পাঠ্য বইয়ের লেখা পড়তে গেলেও আপনার ডিকশনারি লাগবে পাতায় পাতায়, এটা তো খুবই মুশকিল আর আলাপ। তো আমি এই জন্য বলতেছি যে আমরা যে রিটেন ল্যাঙ্গুয়েজটা লিখি, এটা আসলে আমাদের ল্যাঙ্গুয়েজই না, এইটা আসলে একটা ডিজাইনড বাই দ্য ফোর্ট উইলিয়াম লিগেসি। সো আমি মনে করি না যে ওই ল্যাঙ্গুয়েজ আসলে আমার এখানে লেখার কোনো দরকার আছে, দরকারই নাই। ঠিক আছে, আপনি দেখেন এই যে সিথি এখন ঢুকছে না, আগামী ধরেন হয়তো 30-35 বছর পরে, হ্যাঁ সিথি একটু দ্রুতই ঢুকে গেল, মানে এই ল্যাঙ্গুয়েজটা, এটা ঘটছে আসলে গণ-অভ্যুত্থানের ফলে, না হলে হয়তো এটা 15 বছর পরে ঢুকতো, মানে এই টাইপের জিনিসপত্র ঢুকবে ভাই, আজ অথবা কাল। আমি মনে করি না যে বাংলা যে গদ্য আমরা লিখি, যে স্টাইলের গদ্য লিখি, রিটেন যে ল্যাঙ্গুয়েজটা লিখি, এইটা আসলে এটার কোনো শেষ আছে। আমরা আসলে এখনও ফয়সলা দিতে পারিনি বাংলা গদ্য কেমন হবে।
আমি মনে করি এই বাংলা গদ্য কেমন হবে এটা আসলে ঠিক হবে আরও 30-40-50 বছর পরে। সো এটা বইয়ে আসতে পারে কি পারে না, এটা তো কোনো আলাপই না, বরং ওরটাই আমার বইয়ে রাখতে পারি কিনা আমার ট্যাক্সের টাকা দিয়ে সেটা আমার চিন্তা করা উচিত। রাইট। আরেকটা কথা, এখানে সিথিতে যার ভাষা লেখা হচ্ছে, ভাই এরা জান দিছে রাস্তায়, জান যে দিছে, এ বাবু না, এলিট না, ঠিক আছে, ও ওই ভাষায় কথা বলে, এর আশেপাশের ল্যাঙ্গুয়েজে সে কথা বলে, ভাই এই ল্যাঙ্গুয়েজে সে কথা বলে। এখন আপনার মনে হচ্ছে কেন আমার বইয়ে কেন এটা, ভাই জান দিছে ও, আপনি দেননি, ঠিক আছে, এলিটরা দেয়নি, আমেরিকা থেকে যে বসে বসে ধরেন এই ল্যাঙ্গুয়েজকে ক্রিটিক করতেছে সে দেয়নি, জানটা দিছে ও, ঠিক আছে। তো ওর জান দেওয়ার লেখা যদি আপনি ওরই ভাষায় না লেখেন, লিখতেছেন আপনি এলিটের ভাষায়, ভাই আপনাদের বাংলাদেশের যে সংবিধান এটা কেউ বোঝে? বাংলা ভাষায় লেখা তো, না বোঝার তো কথা না আসলে। আমার যেটা মনে হয়, মানে ওকে এটা একটা ইনস্টিটিউশনাল ব্যাপার, একটা একাডেমিক ব্যাপার, অনেক কিছুই হয়তো মানুষ জানবে না, কিছু জার্গনের কারণে জানবে না, কিছু একাডেমিক কারণে জানবে না, কিন্তু মোরাললেস তো পড়লে মানুষ জানার কথা, বোঝার তো কথা কিছু না কিছু, কিচ্ছু বুঝবে না। কারণ কি? কারণ আপনি যে ল্যাঙ্গুয়েজে লিখতেছেন, এটা ইভেন জুলাই সনদ যেই ভাষায় লিখতেছে এই ভাষা তো লেখারই কথা না রে ভাই। পূর্ববঙ্গের মানুষ মানে বাংলাদেশের মানুষ এই ভাষায় সে কথা বলে না, ঠিক আছে। যার টাকা দিয়ে আপনার দেশটা চলে, আরও ভালো করে যদি আমি বলি, প্রিসাইজলি যদি বলি, এদেশের লেবারের টাকায় দেশ চলে, এদেশের মানে কোনো না কোনোভাবে লেবার, আপনি এখন বাইরে পাঠানোর লেবার হোক আর দেশে পাঠানোর লেবার হোক, তার টাকায় দেশ চলে, তার ভাষায় আপনি অ্যাকনলেজ করেন না, তার ভাষাকে আপনি ছোটো লোকের ভাষা বলে মনে করেন। আপনি মনে করেন যে আমার পাঠ্য বইয়ে তো ছোটো লোকের ভাষা, এটা বলেন না হয়তো, কিন্তু আমি তো বুঝি এটা আসলে ক্লাস, আপনি আসলে একটা ক্লাসের ল্যাঙ্গুয়েজকে আপনি ভেরিফাই করতেছেন। আপনার কাছে মনে হতেছে এই ভাষা বইয়ে ছি 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 কেমন একটা কথা, মানে কি এই ভাষা কোত্থেকে আসছে? এই ভাষা কি বাংলা অপরিচিত? অপরিচিত না। সো যারা এগুলো ক্রিটিক করেন তারা আসলে বাংলা ল্যাঙ্গুয়েজের যে হিস্ট্রি এবং এই যে ল্যাঙ্গুয়েজ তার উপর যে চাইপা দেওয়া হয়েছে এটা আসলে জানে না। সে ধরেন যে অন্যের মুখের ঝাল খেয়ে সে বলতেছে ইটস ভেরি টেস্টি। আপনার এই যে এই কবিতা অথবা আপনার কবিতা ছাড়াও আমরা আমাদের দেশে যারা আসলে কালচার প্র্যাকটিস করেন, সেটা কবিতার মাধ্যমে হোক, সাহিত্যের মাধ্যমে হোক, অথবা যে কোনো অন্য কোনো মাধ্যমে হোক, এই কালচারাল যে একটা মানে পলিটিক্যাল একটা সিচুয়েশন আমরা দেখি এবং সাংস্কৃতিক যে রাজনৈতিক একটি প্রভাব আমরা আমাদের দেশে দেখি, এই প্রভাবটাকে আপনি একজন কবি হিসেবে এবং অভ্যুত্থানের একজন কবি হিসেবে আপনি এটাকে কতটুকু স্বীকৃতি দেন এবং এটাকে কতটুকু সাপোর্ট করেন? আরেকটু যদি আমাকে ছোট করে বলতেন। মানে আপনি এই যে কালচারাল যে একটা পলিটিক্স, এই পলিটিক্সটা আমাদের দেশের কনসেপ্টে পার্সপেক্টিভে আসলে এটা কি? আচ্ছা, দেখেন আমরা এখানে গণবিরোধী কালচার করি। কীভাবে আমি বলতেছি এটা? আমি তো বলতেছি বাংলাদেশের মানুষ, ধরেন এদেশের মানুষের জীবনযাপন, তার যে বিশ্বাস, তার যে কালচার, তার কালচার, যেটা আসলে এখানে গণমানুষের কালচার। হ্যাঁ, মানে এখানে শুধুমাত্র মানে মুসলমান হিন্দু আমি এটা বলতেছি না, মানে এটা গণমানুষের যে কালচার, সেই কালচার তো আসলে আমাদের কালচারাল এলিটরা করেই না। সো আমি এই জন্য মনে করি যে এই দেশের কালচার যারা করেন তারা অধিকাংশই গণবিরোধী কালচার করেন, ঠিক আছে। এদের কালচারে ধরেন গণ একদম অনুপস্থিত, ঠিক আছে। সো এখন জুলাই অভ্যুত্থানের পরে আমি আশা করছিলাম যে ধরেন একটা গণমানুষের কালচার হয়তো কেউ না কেউ করবে, কিন্তু আসলে এটা খুবই অল্প মানুষ যারা আজ থেকে 10 বছর আগে থেকে করতেছিলেন তারাই করতেছেন। নতুন করে আসলে এটা নিয়ে কোনো হয়েছে কিনা আমি জানি না। দেখেন আমি আবারও বলি, জুলাই সনদটা যদি আপনি কোনো কারণে এই দেশের মানুষের ভাষায় লিখতে পারতেন, আপনার কালচার আগায় যেত। কলকাতার কালচার থেকে যে আপনার ভাষা যে আসলে ভিন্ন, আপনি ওরাও বলে ধরেন কাটাতার কি বাংলা ভাষাকে আলাদা করতে পারে? হ্যাঁ পারে রে ভাই। কলকাতার বাংলায় অন্যরকম, আমার বাংলায় অন্যরকম, আমি তো অন্য শব্দ অন্য লফজ আমি ইউজ করি, ঠিক আছে। তুমি আরেকটা মানে তারা আরেকটা ইউজ করে, আমাদের কালচার ভিন্ন। আমি বলছি যে এই আমাদের যে ভিন্ন কালচার এবং এটা যে একটা সিগনিফিক্যান্ট কালচার, এইটা আসলে আমাদের কালচার এলিটরা এগুলো আসলে কোনোভাবেই অ্যাকনোলেজ করে না এবং দুনিয়াতেও তারা এটা দেখায়নি আসলে। হ্যাঁ, সো আমি মনে করি যে আমাদের এখানে কালচারাল অবস্থা খুবই খারাপ আসলে। রাইট। হাসান রুবায়েত ভাই, আপনি খুব সুন্দর করেই আসলে আমাদের যে সাহিত্য এবং বাংলা ভাষা এবং বাংলাদেশের যে কালচার এসব বিষয়ে কথা বলছেন। আমি জানি আসলে এই বিষয়ে আপনি কথা বললে হয়তো সারা রাত আপনি কথা বলতে পারবেন, বাট আমাদের কিছুটা লিমিটেশন আছে সময়ের। আমরা আজকের এই পডকাস্টটি শেষ করতে চাই। সর্বশেষ যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো স্পেসিফিক কোনো মেসেজ দিতে চান বা কোনো কথা বলতে চান তাহলে বলার অনুরোধ করছি। আসলে যারা শুনছেন বা দেখছেন তারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক জানেন যে কোনো বিষয়ে, আর কারা শুনছেন কারা মানে আমার ডিফারেন্সিয়েট করা মুশকিল আমার পক্ষে।
তবে আমি পার্সোনালি যেটা আশা করি সেটা হলো যে বাংলাদেশ যে দেশটা আসলে আমাদের নিজেদের দেশ, এই দেশ থেকে আসলে আমরা একটা বিরাট একটা বোঝা আমরা সরায় ফেলছি। আমাদের আসলে আরও অনেক অনেক বোঝা আছে, সেই বোঝাগুলো আমাদের সরাইতে হবে। এবং এই সরানোর জন্য যেটা জরুরি সেটা হচ্ছে একটা দরদি মন। হ্যাঁ, যে আমরা কাউকে হয়তো ইজিলি হয়তো সমালোচনা করতে পারি, ইজিলি গালাগালি করতে পারি, ইজিলি হয়তো মানে কাউকে ভিলেন বানাইতে পারি, কিন্তু আমার মনে হয় যে যদি আমরা একটা দরদি মন নিয়ে তাকে ক্রিটিক করি, তার সমালোচনা করি, সিস্টেমের সমালোচনা করি, তাহলে আমার মনে হয় একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হইতে পারবো। এবং নাগরিক যেটা, যে আমরা পাশের বাড়ির লোক আমার নাগরিক, আমার সহনাগরিক, ঠিক আছে, যে কোনো জায়গার যে বাংলাদেশের যে নাগরিক, মানে আমাদের যারা দেশে আছে আমরা, তাদের প্রতি যদি আমরা একটা মানে একটা দরদের জায়গা থেকে যদি চিন্তা করি একটা জাতি হিসেবে, তাহলে আমার মনে হয় আমরা আগাইতে পারবো আসলে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী যেটা হয়েছে সেটা হলো আমরা কেন জানি খুবই দ্রুত রিয়্যাক্ট করতেছি, উত্তেজিত হয়ে যেতেছি। আমার মনে হয় যে এই জায়গা থেকে হয়তো আল্লাহ আমাদেরকে একটু মুক্তি দিক, এবং আমরা দোয়া করব, আপনারা দোয়া করবেন আমার জন্য, দেশের জন্য, যে মানুষ যেন অন্তত আর তার পাশের মানুষের প্রতি সহানুভূতিশীল হইতে পারে। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সিথি কবিতার লেখক এবং অভ্যুত্থানের লেখক কবি হাসান রুবায়েতের কথাগুলো। তিনি খুব সুন্দর করেই আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের যে সকল কালচারাল অঙ্গনের লোকেরা রয়েছেন, সাহিত্যাঙ্গনের যে সকল বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা কিভাবে ভূমিকা রাখতে পারে একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, সে গল্পগুলোই মূলত আজকের এই আলোচনায়, আজকের এই আড্ডায় উঠে এসছে। আশা করছি নিশ্চয়ই আমাদের আড্ডাগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।